या रात्री বসে এটা তো তেমন কোনো কদর নাই। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাই, আমি জয়েন করেছি। আসসালামু আলাইকুম। নুরুদ্দিন ভাই, আমরা কি শুরু করব? হ্যাঁ, শুরু করতে পারি। অবশ্যই। আহ, আহ, আসসালামু আলাইকুম। নাসা স্পেস চ্যালেঞ্জ বাংলাদেশ রিজিয়নের ডেটা বুট ক্যাম্প 4 সবাইকে স্বাগতম। আমাদের সাথে আছেন মোহাম্মদ মহিউদ্দিন খান, ফ্লাটার আর্কিটেক্ট, বিল্ডকন লিমিটেড। আমি আপনাদের সাথে আছি, আনোয়ার পারভেজ, লোকাল লিড
নাসেস রিসার্চ চ্যালেঞ্জ বাংলাদেশ। ভাইয়া আমরা মনে হয় শুরু করতে পারি, প্লিজ। ওকে ভাইয়া, তাহলে একটু শুরু করি। ফার্স্টে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা ভাই, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের বুট ক্যাম্পে জয়েন হওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে শুরু করার আগে আমার একটা শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে নিই। আমি হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিন খান আকাশ, ফ্লাটার আর্কিটেক্ট হিসেবে আছি বিল্ডিকমে। সো আমরা শুরু করি। সো থ্রু আউট দ্য সেশনে আমরা যে জিনিসগুলো আজকে একটু কভার আপ করার ট্রাই করব। ফার্স্ট অফ অল আমরা দেখবো যে ফ্লাটারটা কি এবং ফ্লাটার কেন আমরা ইউজ করতে পারি। আর ফ্লাটারের পরবর্তীতে আমরা কিছু ডিজাইন প্যাটার্ন নিয়ে আলোচনা করবো যে ফ্লাটারে অ্যাকচুয়ালি আসলে কিভাবে ডিজাইনটা করা হয়। দেন হচ্ছে আমরা ডার্ট ল্যাঙ্গুয়েজ নিয়ে কিছু কথাবার্তা বলবো। তারপর হচ্ছে ফ্লাটার ইনস্টলেশন নিয়ে কথা বলবো যে কিভাবে আমরা লোকাল মেশিনে ফ্লাটারটা ইনস্টল করতে পারি। তারপর হচ্ছে আমাদের নাসার অনেক ওপেন এপিআই আছে। সো ওই ওপেন এপিআই গুলো ইউজ করে আমরা কিভাবে আমাদের ফ্লাটার অ্যাপের মধ্যে ডাটাগুলোকে ম্যানিপুলেট করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি, ওইগুলো আমরা একটু দেখার ট্রাই করবো। অ্যান্ড ফাইনালি হচ্ছে একটা কমপ্লিট এপিকে বিল্ড করে দেখবো যে একটা কিভাবে আমরা ফ্লাটারের সম্পূর্ণভাবে একটা অ্যাপ বিল্ড করতে পারি। সো আমি ধরে নিচ্ছি যে অনেকে হয়তো এখানে আছেন যারা আগে থেকে ফ্লাটার জানেন বা অ্যাটলিস্ট ফ্লাটারের নাম শুনছেন, আবার হয়তো অনেকে আছেন যাদের ফ্লাটার সম্বন্ধে কোনো আইডিয়া নেই। সো আমি আসলে ট্রাই করব সকলেই যারা জানেন অথবা জানেন না সকলেই যাতে এই সেশন থেকে একটু উপকৃত হন। সো ওইভাবে একটু কভার আপ করার ট্রাই করবো ইনশাল্লাহ। লাস্টে সকলের একটা সুন্দর আইডিয়া হয়ে যাবে আশা করি। ওকে, সো আসলে ফ্লাটারটা কি মূলত? ফ্লাটার হচ্ছে একটা ওপেন সোর্স ইউআই সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট। আর ফ্লাটার দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ ডেভেলপ করতে পারি। শুধু মোবাইল অ্যাপ বললে আসলে ভুল হবে। ফ্লাটার দিয়ে হচ্ছে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন, উইন্ডোজ অ্যাপ্লিকেশন, লিনাক্স, আমরা বিভিন্ন টাইপের অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি। বাট অ্যাকচুয়ালি হচ্ছে ফ্লাটারটা বেশি পপুলার হচ্ছে উইন্ডোজ, অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস এর জন্য হচ্ছে বেশি পপুলার ফ্লাটারটা। আর ফ্লাটার আসলে আমরা কেনই বা ইউজ করব? সো ফ্লাটার হচ্ছে একটা সিঙ্গেল কোড বেস। সিঙ্গেল কোড বেস বলতে আমরা হচ্ছে একটাই প্ল্যাটফর্মে কোড করি, একই কোড বেজে কোড করি এবং এটাকে হচ্ছে আমরা মাল্টিপল প্ল্যাটফর্মে জিনিসটাকে রান করতে পারি। ফর এক্সাম্পল, দেখা গেছে কি যে আমরা যদি একটা অ্যাপ বিল্ড করার চিন্তা ভাবনা করি, তো সেক্ষেত্রে প্রথমে হয় কি যে আমরা চিন্তা করি যে না আমরা একটা অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ বিল্ড করবো, তারপর হচ্ছে আইওএস এর জন্য অ্যাপ বিল্ড করবো। তো দুইটার জন্য আমার দেখা গেছে দুইটা আলাদা আলাদা প্ল্যাটফর্মের দরকার হচ্ছে। বাট আমরা যদি ফ্লাটারটা ইউজ করি সেক্ষেত্রে এই জিনিসটা দরকার পড়ে না। আমরা একটা প্ল্যাটফর্ম ইউজ করবো, একই কোড করবো, সেই জিনিসটা হচ্ছে আমরা মাল্টিপল প্ল্যাটফর্মে জিনিসটাকে রান করবো। সো সেটা হতে পারে অ্যান্ড্রয়েড, সেটা হতে পারে আইওএস, উইন্ডোজ, এমবেডেড সিস্টেম, এনি কাইন্ড অফ থিংস। সো আমরা যে কোনো জায়গায় জিনিসটাকে আমরা ইজিলি ইউজ করতে পারি। আর একটা অ্যানাদার রিজন হতে পারে যে ফ্লাটারটা হচ্ছে অনেকটাই ফাস্ট। ফাস্ট আমি এই জন্য বলতেছি কারণ এটা হচ্ছে ফ্লাটারের যে কোডগুলো আছে, কোডগুলো অ্যাকচুয়ালি হচ্ছে মেশিন কোডে কনভার্ট হয় ফার্স্টে। মেশিন কোডে কনভার্ট হওয়ার পর ওখান থেকে হচ্ছে কম্পাইলেশনটা স্টার্ট হয়। সো এই জন্য ফ্লাটারটা অনেকটা ফাস্ট হিসেবে কনসিডার করা হয়। আর একটা রিজন হতে পারে ফ্লাটারে একটা স্পেশাল রেন্ডারিং ইঞ্জিন আছে যেটা ইউআই কম্পোনেন্ট। সো এই স্পেশাল রেন্ডারিং স্ক্রিনটার জন্য হয় কি আমাদের যে ইউআইটা আছে, ইউআইটা হচ্ছে ফার্স্ট অফ অল প্রথমে সেটা নেটিভ কোডে কনভার্ট হয়, নেটিভ কোডে কনভার্ট হয় ওইখান থেকে অ্যাপটা বিল্ড করা শুরু হয়। সো এই জন্য এটা অনেকটা ফাস্ট। আর ফ্লেক্সিবল আমরা এই জন্য বলতে পারি কারণ হচ্ছে সাপোজ আমরা অনেকে আছে এখানে 1000 পার্টিসিপেন্ট। সো অনেকে কি করি আমরা প্রোটোটাইপ ডিজাইন করি বিভিন্ন ধরনের ফিগমাতে বা এনি কাইন্ড অফ থিংস। সো ওইখান থেকে প্রোটোটাইপটা আমরা ইজিলি হচ্ছে ফ্লাটার ট্রান্সফার করতে পারি পিক্সেল বাই পিক্সেল ডিজাইন করে। সো এই অপরচুনিটিটা ফ্লাটারে আছে। অ্যান্ড আরেকটা হচ্ছে হট রিলোডিং। আর হট রিলোডিংটা খুবই অ্যাডভান্টেজ দেয় আমরা যখন অ্যাপগুলোকে ডেভেলপ করে থাকি। কথা হচ্ছে কি দেখা গেছে কি আমরা যখন একটা অ্যাপ বিল্ড করি, তো কোনো একটা সিম্পল চেঞ্জেসের জন্য আমাদের অ্যাপ্লিকেশনটাকে বারবার রান দেওয়ার দরকার পড়ে। বাট হট রিলোডিং এর ক্ষেত্রে এই জিনিসটা দরকার পড়ে না। জাস্ট
আমরা কোনো একটা কোড করব, আমরা হট রিলোড করব, আমরা ইজিলি ইমিডিয়েটলি হচ্ছে সাথে সাথে আমাদের চেঞ্জেস গুলো আমরা আর কি স্ক্রিনের মধ্যে দেখতে পারি। এটা একটা সুবিধা। আর কিছু কিছু প্ল্যাটফর্মে হয় কি আমার সিম্পল একটা চেঞ্জেস এর জন্য আমার পুরো অ্যাপ্লিকেশন রান করা লাগতেছে, তো এই জন্য এখানে অনেকটা টাইম কনজিউম হয়। সো হট রিলোডিং এর কারণে ডেভেলপমেন্ট টাইমটা অনেকটা রিডিউস হয়ে যায়। আচ্ছা, ফ্লাটারের হচ্ছে একটা ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ। ওপেন সোর্স বলতে ফ্লাটারের ইচ এন্ড এভরিথিং, যত ধরনের কোড আছে, যত ধরনের উইজেট আছে, এভরিথিং হচ্ছে আমরা এগুলোকে দেখতে পারি, বা এগুলো হচ্ছে আমরা অপটিমাইজ করতে পারি, বা এগুলো কাস্টমাইজ করতে পারি। তো দেখা যাচ্ছে যে আমাদের কোনো কিছু একটা নিজেদের কাস্টমাইজেশন করা দরকার। তো এই ধরনের যদি কোনো জিনিস হয় সেগুলো আমরা ইজিলি করতে পারতেছি ফ্লাটার থেকে, কজ এটা হচ্ছে একটা ওপেন সোর্স এজন্য। আর ফ্লাটারের কমিউনিটি নিয়ে যদি একটু কথা বলি, ফ্লাটারের কমিউনিটিটা অনেকটা স্ট্রং একটা কমিউনিটি। আর ফ্লাটার যেহেতু গুগল দ্বারা ডেভেলপ করা হয়েছে আমরা সকলেই জানি, সো এজন্য দেখা গেছে যে গুগলের একটা কন্টিনিউয়াস সাপোর্ট আমরা পাচ্ছি, প্লাস হচ্ছে ফ্লাটারে অনেকটা ফ্রিকুয়েন্ট আপডেট পাওয়া যায়। এজন্য দেখা যাচ্ছে আমাদের কিছুদিন পর পর ফ্লাটারের এসডিকে চেঞ্জ করা লাগতেছে, প্যাকেজেস চেঞ্জ করা লাগতেছে ফ্রিকোয়েন্ট আপডেটের জন্য। আর এনি কাইন্ড অফ প্রবলেম, আমরা যদি কোনো ধরনের প্রবলেম ফেস করি বা কোনো সিচুয়েশন ফেস করি, তো সেক্ষেত্রে আমরা ফ্লাটার কমিউনিটিতে জাস্ট একটা পোস্ট করতে পারি। আই হোপ ওখান থেকে একটা ভালো ধরনের রেসপন্স পাওয়া যায় ফ্লাটারের ক্ষেত্রে। ওকে, সো একটু আইওটি নিয়ে কথা বলি। যেহেতু আমি বলছিলাম যে অনেকে হ্যাকাথন পার্টিসিপেন্ট আছে এখানে, সো অনেকে আমরা প্ল্যান করতেছি যে আমাদের হচ্ছে কি বলে সফটওয়্যার আর হার্ডওয়্যারের কম্বিনেশনে কোনো একটা প্রজেক্ট রেডি করবো, এরকম অনেকে হয়তো প্ল্যান থাকতে পারে। সো আমি বলবো ফ্লাটার একটা গুড চয়েস হতে পারে আইওটি সিস্টেমের জন্য। কজ হচ্ছে ফ্লাটারের অনেক ধরনের এসডিকেজ আছে, প্যাকেজেস আছে, যেগুলো হচ্ছে আমরা ইজিলি ডেভেলপ করতে পারি ফ্লাটারের মাধ্যমে। আর ফ্লাটার যেহেতু এটা একটা কমিউনিকেশন বিল্ড আপের জন্য, দেখা গেছে বিভিন্ন হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে কমিউনিকেশন বিল্ড আপের জন্য ফ্লাটার অনেক ধরনের প্যাকেজ আছে, যেগুলো দিয়ে হচ্ছে আমরা ইজিলি কমিউনিকেশন বিল্ড আপ করতে পারি। যেরকম সেমিকন্ডাক্টর আছে, দেন হচ্ছে আর্ডিনো আছে, এগুলোর সাথে ইজিলি বিল্ড আপ করতে পারি। আর এখানে কিছু অ্যাডভান্টেজেস আমরা দেখতে পাচ্ছি, যেরকমের হচ্ছে ইজিয়ার প্রোটোটাইপিং সিস্টেম, তারপর রিপিট ডেভেলপমেন্ট করা যায় ফ্লাটার থেকে। রিপিট ডেভেলপমেন্ট কেন করা যায়, কারণ হচ্ছে আমরা একটা প্ল্যাটফর্মে কোড করতেছি, যেটাকে হচ্ছে আমরা মাল্টিপল প্ল্যাটফর্মে রান করতেছি এই জন্য। আর মাল্টিপল সলিউশন করার কস্টটা অনেকটা রিডিউস হয়ে যায়, যেখানে দেখা গেছে যে আমার দুইটা অ্যাপ বিল্ড করতে যে কস্ট লাগতেছে ওইটার কস্টটা পুরোটা অর্ধেকই চলে আসতেছে যদি আমরা একটা ক্লোজ প্ল্যাটফর্ম ইউজ করি। আর এটার পারফরমেন্সটা অনেকটা অপটিমাইজ। হয়তো অনেকে চিন্তা করতে পারেন যে যেহেতু এটা একটা ক্রস প্ল্যাটফর্ম, মাল্টিপল প্ল্যাটফর্মে যেহেতু কোড রান হচ্ছে, সো হয়তো বা এখানে পারফরমেন্সের কোনো একটা কনসিডারেশন করা লাগতে পারে। বাট আমি বলবো যে না, একদমই পারফরমেন্সের কনসিডারেশন করা লাগতে পারে না। কারণ হচ্ছে দেখেন, আসলে ফ্লাটাররা এটা একটা সব থেকে বড় প্রুফ হচ্ছে বর্তমানে যে ওয়ার্ল্ডের যে টপ লিডিং যে কোম্পানিগুলো আছে, এরকমের অনেক টপ লিডিং কোম্পানি আছে যারা হচ্ছে বর্তমানে ফ্লাটারটাকে তাদের মেইন সফটওয়্যার হিসেবে ইউজ করে। যেরকম গুগলের অনেকগুলা অ্যাপ আছে, যেরকম গুগল অ্যাডস, গুগল অ্যানালিটিক্স, গুগল পে, এগুলো হচ্ছে ওরা ফ্লাটার ইউজ করে। তারপর আলিবাবার কিছু সফটওয়্যার আছে, ওইগুলাতে ওরা ইউজ করে। আমি যদি একটা লোকাল এক্সাম্পল দিই, আমরা তো সকলে বিকাশ অ্যাপটার সাথে ইউজ টু, রাইট? সো বিকাশ অ্যাপটা যদি আমরা দেখি, বিকাশ অ্যাপটা কিন্তু পুরোটাই ফ্লাটারে ডেভেলপ করা। সো কারো যদি কোনো অ্যানালাইসিস করার দরকার পড়ে যে আসলে ফ্লাটার পারফরমেন্স কেমন, এই রিলেটেড যদি কোনো আর কি কোশ্চেন বা কিছু থাকে, সো আমরা ওই অ্যাপটা একটু অ্যানালাইসিস করে দেখতে পারি আসলে যে ওটার পারফরমেন্সটা কেমন। ওকে, সো ফ্লাটার নিয়ে তো অনেক কিছু বললাম, যে আসলে আমরা জানলাম যে ফ্লাটারটা কি আর ফ্লাটার আমরা কেন ইউজ করতে পারি। এখন ফ্লাটারের একটু ডিজাইন প্যাটার্নটা নিয়ে আমরা একটু দেখি যে আসলে ফ্লাটারে ডিজাইনটা কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি। তো লেফট সাইডে আমরা দেখতেছি যে একটা স্ক্রিন আছে। তো স্ক্রিনটা হচ্ছে জাস্ট একটা ফ্লাটারেরই একটা বেসিক একটা স্ক্রিন। তো আমরা দেখবো যে এই যে স্ক্রিনটা এখানে রিপ্রেজেন্ট হয়েছে, এই স্ক্রিনটা কিভাবে হচ্ছে ফ্লাটার বিল্ড হয় অ্যাকচুয়ালি, এটার স্ট্রাকচারটা কিভাবে কাজ করে। তো উপরে লক্ষ্য করলে দেখবো যে হোম স্ক্রিন নামে একটা টেক্সট লেখা আছে। দেন যদি আমরা একটু সেন্টারে মিডলে লক্ষ্য করি, তাহলে আমরা দেখবো যে এখানে কিছু টেক্সট আছে। তারপরে হচ্ছে আহ, একটা নাম্বার আছে। আর আমরা বটম রাইট কর্নারে যদি একটু খেয়াল করি, তাহলে দেখবো যে একটা বাটন আছে, যেটাকে আমরা বাটন বলি, ফ্লোটিং অ্যাকশন বাটন বলা হয়। বিভিন্ন ধরনের বাটন আছে। সো তার আগে একটু বলে রাখি যে ফ্লাটার একটা প্রিন্সিপাল কি, যে আমরা ফ্লাটারে যা কিছু ইউজ করি সবকিছু আমরা এজ এ উইজেট হিসেবে হিসেবে কনসিডার করি। তো ফ্লাটার 1000+ উইজেট আছে, যেগুলো হচ্ছে গুগল অলরেডি বিল্ড ইন করে দিয়েছে আমাদের জন্য। তো ওই উইজেট গুলো আমরা আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে ইউজ করতে পারি।
আর আমাদের যদি দরকার পড়ে যে না আমরা আমাদের নিজেদের মতো করে উইজেট বিল্ড করবো, ওইগুলো আমরা করতে পারবো। বাট আমি বলবো যে 90 থেকে 95% কাজগুলো হচ্ছে ফ্লাটারের যে ইনবিল্ড যে উইজেট গুলো আছে ওইগুলো থেকে মোটামুটি কভার আপ হয়ে যায়। তো এখানে যে দেখতে পাচ্ছি যে কম্পোনেন্ট গুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলোই এক একটা উইজেট, স্ক্যাফোল্ড ইটসেলফ ইজ একটা উইজেট। তো আমরা যদি একটু লক্ষ্য করি রাইট সাইডে একটা দেওয়া আছে বক্স টাইপের কিছু ইমেজ দেওয়া আছে। তো এগুলো যদি একটু লক্ষ্য করি তাহলে দেখবো যে প্রথমে লেখা আছে স্ক্যাফোল্ড। স্ক্যাফোল্ড মানে কি আসলে? স্ক্যাফোল্ড হচ্ছে আমরা যখন কোনো একটা ডিজাইন করি তো পুরো স্ক্রিনটাকে আমরা একটা স্ক্যাফোল্ড হিসেবে কনসিডার করি। তো স্ক্যাফোল্ড থেকেই হচ্ছে আমাদের ডিজাইনটা অ্যাকচুয়ালি আসলে স্টার্ট হয় স্ক্যাফোল্ড থেকে। তো আমি এই পুরো স্ক্রিনটাকে একটা স্ক্যাফোল্ড হিসেবে কনসিডার করতেছি। এবং এই স্ক্যাফোল্ডের আবার অনেকগুলো প্রপার্টিস আছে। আমি বলছিলাম যে স্ক্যাফোল্ড একটা উইজেট, আর প্রতিটা উইজেটেরই হচ্ছে কিছু প্রপার্টিস আছে। প্রপার্টিস গুলো আবার আমাদের আর কি ইচ্ছে মতো ইউজ করতে পারি, যেখানে যেটা দরকার পড়ে ওইটা উপর ডিপেন্ড করে আর কি। সো স্ক্যাফোল্ডটা যদি দেখি এখানে স্ক্যাফোল্ডের মধ্যে কিছু প্রপার্টিস আছে, যেরকম অ্যাপ বার, বডি আছে, ফ্লোটিং অ্যাকশন বাটন আছে, বটম নেভিগেশন বার আছে। সো এখানে দেখা যাচ্ছে যে ফ্লাটারের পরে একটা অ্যাপ বার ইউজ করা হয়েছে, অ্যাপ বারও একটা উইজেট। তো অ্যাপ বারের মধ্যে আবার একটু যদি লক্ষ্য করি যে টেক্সট ইউজ করা হয়েছে, টেক্সটও একটা উইজেট, টাইটেলে টেক্সট ইউজ করা হয়েছে। তো আমার শুধু অ্যাপ বারের এই জিনিসটুকু রিপ্রেজেন্ট করার জন্য আমার একটা অ্যাপ বার উইজেট নেওয়া লাগতেছে। ওই উইজেটের মধ্যে আবার একটা কম্পোনেন্ট আছে টাইটেল, ওই টাইটেলটা নেওয়া লাগতেছে। টাইটেলের পরে ওইখানে আমি টেক্সট নিয়ে জাস্ট আমার হোম স্ক্রিন লেখাটা শো করাতে পারতেছি। দেন যদি আমরা আবার একটু ব্যাকে আসি, আমরা যদি একটু বডি খেয়াল করি, তো এসটিএমএল আমরা অনেকে তো হয়তো এসটিএমএল এ কোড করি, রাইট? সো এসটিএমএল এ হয় কি যে ঠিক আছে আমরা বডির মধ্যে কিন্তু আমাদের মেইন ডিজাইন গুলা আর কি করে থাকি। সো এখানে এরকমের যে বডির মধ্যে আমাদের যে অ্যাপ রিলেটেড যে স্পেসিফিক যে ডিজাইন পার্ট গুলো থাকে এগুলো আমরা বডির মধ্যে করি। সো আমরা যদি একটু দেখি বডির মধ্যে আবার একটা সেন্টার উইজেট নেওয়া আছে। সেন্টার উইজেটটা এই জন্য নেওয়া হয়েছে যে এখানে যে পুরা কম্পোনেন্টটা যে আমরা দেখতে পারতেছি যে টেক্সট প্লাস হচ্ছে একটা নাম্বার, এই দুইটা সেন্টারে আছে, এই জন্য একটা সেন্টার উইজেট নেওয়া হয়েছে। দেন হচ্ছে একটা কলাম নেওয়া হয়েছে। আর কলাম আর রো, এই দুইটা জিনিস একটু বুঝি আমরা। কলাম হচ্ছে একটা কলামের মধ্যে আমরা মাল্টিপল উইজেট ডিফাইন করতে পারি, আবার একটা রোর মধ্যে আমরা মাল্টিপল উইজেট ডিফাইন করতে পারি, একটা রোর মধ্যে আবার আমরা একটা কলাম ইউজ করতে পারি, কলামের মধ্যে রো ইউজ করতে পারি। সো রো আর কলাম এই দুইটা কনসেপ্ট যদি আমাদের মোটামুটি ক্লিয়ার থাকে, ফ্লাটারের 50% ডিজাইন আমরা এখান থেকে ডান করে ফেলতে পারি। আর একটা উইজেট আছে কন্টেনার। সো রো, কলাম আর কন্টেনার, এই তিনটা উইজেট আমরা বুঝতে পারলে আমাদের ফ্লাটারের 70%-এর মতো ডিজাইন ডান এখানে আর কি। তো যেটা বলছিলাম যে এখানে কলাম আছে, তো কলামের মধ্যে যেহেতু এটা আর কি একটার নিচে একটা আছে, সেজন্য সেখানে কলাম নিচ্ছে। যদি এটা সাইড বাই সাইড থাকতো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে রো নিয়ে কাজ করতাম। ওকে, দেন যদি আমরা একটু বটমে লক্ষ্য করে একটা বাটন আছে, ফ্লোটিং অ্যাকশন বাটন। এই ফ্লোটিং অ্যাকশন বাটন, ফ্লাটার অনেক ধরনের বাটন আছে, যেরকম এলিভেটেড বাটন আছে, আইকন বাটন আছে, এরকম একটা বাটনের নাম হচ্ছে ফ্লোটিং অ্যাকশন বাটন। এই ফ্লোটিং অ্যাকশন বাটন আমরা তো জানি যে বাটন আসলে নর্মালি কেন ইউজ করি, আমরা অ্যাপের সাথে ইন্টারাক্ট করার জন্য, কোনো একটা অ্যাকশন পারফর্ম করার জন্য আমরা বাটন গুলোকে ইউজ করে থাকি। তো এরকম একটা বাটন না হয়েছে ফ্লোটিং অ্যাকশন বাটন। আর এটা চাইল্ডে রাখা হয়েছে আইকন। আইকন বলতে এই যে প্লাস ছোট্ট করে একটা আইকন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এখানে আইকন হিসেবে কনসিডার করা হয়েছে। আমি বলবো যে জাস্ট একটু স্ট্রাকচারটা আমরা মাথায় রাখি, আমরা যখন হ্যান্ডস অন কোড গুলো দেখবো তখন আমরা জিনিসটা আরো ইনশাল্লাহ ভালোভাবে ক্লিয়ার হবো। ওকে, সো ফ্লাটারের স্টেট নিয়ে একটু কথা বলি তাহলে। ফ্লাটার হচ্ছে দুই টাইপের স্টেট আছে বেসিক্যালি, একটা হচ্ছে স্টেটফুল উইজেট আর একটা হচ্ছে স্টেটলেস। আসলে স্টেটফুল আর স্টেটলেস জিনিসটা কি? স্টেটফুল হচ্ছে যেখানে আমার ইউআই কম্পোনেন্ট গুলা চেঞ্জ হচ্ছে ইন টাইম, আমরা যখন অ্যাপের সাথে ইন্টারাক্ট করতেছি তখন যদি আমাদের কোনো কম্পোনেন্ট চেঞ্জ হয় তখন ওইটাকে আমরা স্টেটফুল বলি। আর স্টেটলেস হচ্ছে যেটা আমাদের স্ট্যাটিক থাকতেছে, আমাদের কোনো কিছু চেঞ্জ করা লাগতেছে না। সাপোজ কারো একটা বায়োডাটা আমরা অ্যাপের মধ্যে রিপ্রেজেন্ট করতেছি, তো ওটা তো আমার চেঞ্জ করার মতো আসলে কিছুই নাই। ওইটা জাস্ট কোনো ইউজার ঢুকবে যা দেখবে, ওখানে চেঞ্জ কিছুই করার দরকার পড়তেছে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা স্টেটলেস ইউজ করি। আর স্টেটফুলটা দেখা যাচ্ছে আমি বাটনে ক্লিক করতেছি বা কোনো একটা অ্যাকশন পারফর্ম করতেছি, তখন হচ্ছে আমার যখন ডিজাইনটা চেঞ্জ করতেছে তখন আমরা স্টেটফুল ইউজ করি। তো আমি যদি উপরে আগের যে স্ক্রিনটা দেখছিলাম এটা যদি একটু লক্ষ্য করি, এখানে যে প্লাস বাটনটা আছে, এই প্লাস বাটনটা হয় কি, এটা ক্লিক করলে এখানে যে নাম্বারটা আছে না 5, এটা ইনক্রিমেন্ট হয় আস্তে আস্তে 5 6 7 8 9। আসলে এটা কেন ইনক্রিমেন্ট হইতেছে? কারণ এই যে ডিজাইনটা আছে না, এটা একটা স্টেটফুল
আর কি ফুল স্টেটের ডিজাইন করা। সো এই কারণে এটা যখন আমরা ক্লিক করতেছি এটা বারবার চেঞ্জ হইতেছে, বাট এটা যদি স্টেট লেস হইতো সেই ক্ষেত্রে এই জিনিসটা চেঞ্জ হতো না ওভাবে আসলে। ওকে, তো একটা ফুল উইজেটের আবার অনেক একটা লাইফ সাইকেল আছে। লাইফ সাইকেল হচ্ছে যখনই আমরা একটা অ্যাপের স্ক্রিনে ইন্টার করি, ইন্টার করার পরে কোনো আর কি দেখা গেছে যে আমাদের অনেক সময় ডাটা লোড করা দরকার পড়ে, বা একটা স্ক্রিন পুরোটা বিল্ড আপ হওয়ার আগে আমাদের ইনিট নামে একটা স্টেট আছে। তো এই স্টেটটা কল হয়। এই স্টেটটা কল হলে এখানে আমরা বিভিন্ন ধরনের ফাংশনালিটি ডিফাইন করে দিতে পারি, বিভিন্ন ধরনের লজিক লিখে দিতে পারি, যে আমার একটা অ্যাপে ইন্টার করার আগে যদি কোনো কিছু আগেই রিলোড করে নেওয়ার দরকার পড়ে, তো সেই জিনিসগুলো আমরা ইনিট স্টেটের মধ্যে করতে পারি। আমরা যখন দেখবো আর কি প্র্যাকটিক্যালি কাজটা করব, তখন জিনিসটা দেখবো যে আসলে কিভাবে জিনিসটা কাজ করতেছে। দেন হচ্ছে আরেকটা স্টেট আছে ডিট চেঞ্জ ডিপেন্ডেন্সি। ইনিট স্টেটের ইমিডিয়েট পরে হচ্ছে ডিট চেঞ্জ ডিপেন্ডেন্সিটা কাজ করে। দেন হচ্ছে পুরো স্ক্রিনটা বিল্ড হয়। বিল্ড হওয়ার পরে দেখা যাচ্ছে আমরা কি করি, ট্রানজিশন করি না, এক স্ক্রিন থেকে অন্য স্ক্রিনে আমরা আমরা ট্রানজিশন করি। তো ট্রানজিশন করলে ওই সময় আর কি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় স্ক্রিনটা, তখন হচ্ছে ডিঅ্যাক্টিভেট স্টেটটা অ্যাক্টিভ হয়। আর যখনই আমরা পুরো স্ক্রিনটা থেকে বের হয়ে যাই তখন আমাদের ডিসপোজ ডিসপোজ স্টেটে চলে আসে এই জিনিসটা। ওকে, সো আমরা জানলাম যে ফ্লাটার কি, ফ্লাটার আমরা কেন ইউজ করি, ফ্লাটারের স্টেট সম্বন্ধে জানলাম, ফ্লাটার ডিজাইন প্যাটার্ন সম্বন্ধে মোটামুটি আইডিয়া পেলাম। তো ফ্লাটার আসলে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে তার ব্যাকএন্ডে, সেটা হচ্ছে ডার্ট। আর ডার্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অন্য সকল ল্যাঙ্গুয়েজের মতোই ডার্ট একটা ল্যাঙ্গুয়েজ। তো ডার্টটা আসলে এটা একটা ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ, ফ্লাটার ইটসেলফ একটা ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ। আর এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেরকমের C++, C#, জাভা যেরকমের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওইরকম ডাটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড। আর সি টাইপ সিনট্যাক্স, ফ্লাটারের সিনট্যাক্স গুলো অ্যাকচুয়ালি হচ্ছে সি টাইপ সিনট্যাক্সের মতো। আর এটা একটা ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ। আর ফ্লাটার ফ্রেমওয়ার্কের জন্য এটাকে স্পেশাল ভাবে অপটিমাইজ করা হয়েছে গুগলের। আচ্ছা, এখন যদি আমরা একটু রাইট সাইডে লক্ষ্য করি যে আসলে ফ্লাটারের যে ডার্ট যে জিনিসটা আছে, ডার্টটা আসলে কিভাবে এক্সিকিউট হয়। তো ডার্ট কোড গুলো প্রথমে হচ্ছে ডার্ট ভার্চুয়াল মেশিনে যায়। যখন আমরা সাপোজ অ্যান্ড্রয়েডের জন্য কোনো একটা অ্যাপ্লিকেশন বিল্ড আপ করতেছি, তো অ্যান্ড্রয়েডের জন্য যখন এই অ্যাপটা বিল্ড করি তখন ডাটের কোডগুলো প্রথম ভার্চুয়াল মেশিনে যায়, ভার্চুয়াল মেশিনে গিয়ে ওখানে মেশিন করে কনভার্ট হয়। মেশিন করে কনভার্ট হয়, দেন ওখান থেকে হচ্ছে এটা নেটিভলি আমাদের অপারেটিং সিস্টেমে ইনস্টল হচ্ছে বা বিল্ড আপ হচ্ছে। আবার অ্যাজ লাইক সেম ভাবে আমরা যখন এই জিনিসটা যদি ওয়েবের জন্য করি, তখন হচ্ছে এই ডাটের কোডগুলো আবার জাভা স্ক্রিপ্টে কনভার্ট হয়, জাভা স্ক্রিপ্ট কনভার্ট হয়ে এটা আবার ওয়েব অ্যাপ্লিকেশন হিসেবে রান করে। সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আসলে ডাটা কেন অপটিমাইজ, এটা আর কি যার যার প্ল্যাটফর্মে গিয়ে ওইখানে আর কি জিনিসটা রান করতেছে। সো এজন্য জিনিসটা অনেকটা অপটিমাইজ এন্ড ফাস্ট কাজ করে। ওকে, এখানে কিছু ডাটের সিনট্যাক্স রাখা আছে, যা খুবই সিম্পল সিম্পল কিছু সিনট্যাক্স। যেমন হচ্ছে আমরা যদি কেউ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে থাকি তাহলে জানবো যে আমরা মেইন ফাংশনের মধ্যে অ্যাকচুয়ালি সব জিনিসগুলোকে ডিফাইন করে থাকি। এখানেও সেম, যে একটা মেইন ফাংশন নেওয়া হয়েছে, উপরে যদি লক্ষ্য করি সেটার মধ্যে হ্যালো ডার্ট প্রিন্ট করা হয়েছে। দেন ভেরিয়েবল গুলো কিভাবে কেমন হয় ডার্টে, ওই অ্যাজ লাইক সেম স্ট্রিং। আমরা যদি কোনো একটা স্ট্রিং ভেরিয়েবল নিতে চাই সেক্ষেত্রে আমরা স্ট্রিং জাস্ট একটা কিওয়ার্ড ইউজ করি, কিওয়ার্ড ইউজ করে স্ট্রিং এর ভেরিয়েবলের নাম দিই, সেম ভাবে ইন্টিজার, ডাবল, বুলিয়ান এভাবে ইউজ করতে পারি। তারপর ডার্টে আরেকটা ভেরিয়েবলের নাম আছে বার। বার ভেরিয়েবলটা হচ্ছে এখানে আমরা যে কোনো টাইপের ভ্যালু রাখতে পারি, ও জাস্ট ওর মতো করে ডিটেক্ট করে নেয় যে এটা কোন টাইপের ভ্যালু, ইন্টিজার, ফ্লোট নাকি ডাবল। যেরকম আমরা যদি পাইথন করি, পাইথনে জানি যে আমাদের ওই রকম ভেরিয়েবল টাইপ ডিফাইন না করে আমরা কাজ করতে পারি। তো এজ লাইক সেম ভাবে এখানেও আমাদের var ভেরিয়েবলটা বলে আমরা কাজ করে যেতে পারি, আমাদের যদি স্পেসিফিক কোনো ভেরিয়েবল টাইপ ডিফাইন করতে না চাই সেক্ষেত্রে। আর রাইট সাইডে যদি আমরা একটু খেয়াল করি, তো এখানে আছে ফ্লাটারের লিস্ট আমরা কিভাবে ডিফাইন করি। প্রথমে একটা লিস্ট কিওয়ার্ড নেই, লিস্ট কিওয়ার্ড নেওয়ার পর এটার মধ্যে টাইপটা বলে দিতে হয় যে আমার লিস্ট আসলে কি টাইপের হবে, এটা কি স্ট্রিং হবে নাকি ইন্টিজার হবে। আর যদি আমরা টাইপ না জানি সেক্ষেত্রেও নো ইস্যুস, আমাদের ডাইনামিক নামে একটা কিওয়ার্ড আছে, ওটা ইউজ করে আমরা বলে দিতে পারি যে না এটা ডাইনামিক, যে কোনো সময় এনিথিং, যে কোনো কিছু হতে পারে। তারপর ডাটে ম্যাপের কনসেপ্ট, ম্যাপ আছে। আমরা যেরকম পাইথন কি ডিকশনারি ইউজ করি, অ্যাজ লাইক সেম ভাবে হচ্ছে ডাটে আমরা ম্যাপ ইউজ করতে পারি, ইফ ইজ কন্ডিশন আছে এভরিথিং। সো এখন একটু নাল সেফটি নিয়ে কথা বলি। অ্যাকচুয়ালি আসলে নাল সেফটিটা ডাটের খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। নাল সেফটিটা জিনিসটা কি? আর এখানে যে একটা কোশ্চেন মার্ক দিতে পাচ্ছি না আমরা, এই যে কোশ্চেন মার্কটা হচ্ছে এটা একটা নাল অপারেটর বলা হয় ডাটে। আর নাল সেফটিটা এই জন্য দরকার হয় যে আমরা যদি কোনো একটা ভেরিয়েবল ডিফাইন করি আর ওই ভেরিয়েবলের মধ্যে যদি কোনো আমরা ভ্যালু না রাখি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ফ্লাটার থেকে এটা একটা
ইরো রিটার্ন করবে যে তোমার ভ্যালুটা নাল আছে, তো সো তুমি জিনিসটা ইউজ করতে পারবে না, তোমার এই জিনিসটা আগে ডিফাইন করে দিতে হবে। আর যদি তুমি ডিফাইন না করো তাহলে তোমাকে বলে দিতে হবে যে না, আমি আসলে এই জিনিসটা ইন্টেনশনালি আমি জিনিসটাকে নাল রাখছি। তো সেই জন্য হচ্ছে আমরা নাল অপারেটরটা ইউজ করি। তো আমি যদি লেফট সাইডের এক্সাম্পলটা দেখি, এখানে নন নালাবল বলা আছে যে এখানে ইন্টিজার নামে একটা এজ নিছি, বাট এটার মধ্যে কোনো ভ্যালু ডিফাইন করে দিই নাই, আর এটা বলতেছিও না যে এটা নাল। সো এটা একটা ইরো রিটার্ন করবে। আর নন নালাবলের ক্ষেত্রে কি হয়, নালাবলের ক্ষেত্রে যখন আমরা নালাবল করে দিই জিনিসটাকে, তখন আমরা ইন্টেনশনালিটিকে বলে দিই যে ওকে, আমি একটা এজ ডিফাইন করছি, এটা নাল হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা নাল অপারেটর ইউজ করি। আচ্ছা, এই জিনিসটা যদি আহ, আমরা একটু দেখি আসলে, আমরা একটা ডার্ট প্যাডে যাই একটু। ওকে, সো এখানে একটু অ্যাকচুয়ালি আমরা একটু বোঝার চেষ্টা করি যে নাল সেফটিটা কিভাবে কাজ করে। সো আমি একটা কি করলাম, ইন্টিজার নামে একটা ভেরিয়েবল নিলাম। এখন দেখেন, আমি যদি এই জিনিসটাকে একটু প্রিন্ট করার চেষ্টা করি, আমি প্রিন্ট করি দেখি কি হয় আসলে। দেখেন এখানে কিন্তু এটা বলে দিচ্ছে যে নন নালেবল ভেরিয়েবল, আমি আর কি এরকমের কোনো ভেরিয়েবল ডিফাইন করতে পারবো না যেটা হচ্ছে আমি আগে থেকে নাল বলে দেইনি। সো এখানে যদি এখন আমি নাল অপারেটরটা ইউজ করি, দেন যদি আমি এটাকে রান করি, ওকে, এখন কিন্তু এটা জিনিসটা এক্সিকিউট হয়েছে, বাট এটা নাল আসছে, বাট এক্সিকিউট হয়েছে যে হ্যাঁ এটা নাল। আর ধরেন যে আমি এখানে নাল ভেরিয়েবল অপারেটর দিলাম না, আমি এখানে একটা ভ্যালু ডিফাইন করে দিলাম অলরেডি 30। ওকে, অনেক সময় নিচ্ছে। আচ্ছা, আচ্ছা, এই যে 30। সো আমরা যদি নাল অপারেটর আগে থেকে ডিফাইন না করে দিই, তাহলে সেক্ষেত্রে আমার ভ্যালুটাকে আর কি একটা ডিফল্ট কোন একটা ভ্যালু রেখে দিতে হবে, তাহলে আবার এটা কোনো অসুবিধা নেই, গুড টু গো। আচ্ছা, আমরা আবার একটু স্লাইডে ব্যাক করি। ওকে, সো আমরা একটু এপিআই নিয়ে কথা বলি। যেহেতু আমরা কিছু এপিআই রিলেটেড কাজ করব, সো আমরা সকলেই মোটামুটি হয়তো এপিআই রিলেটেড ধারণা আছে। তাও আমি একটু ডিসক্রাইব করি যে আসলে এপিআই জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। এপিআইটাকে আমরা একটা এজেন্ট হিসেবে কনসিডার করতে পারি। এজেন্ট বলতে একটা মিডলম্যান হিসেবে কাজ করে। ফর এক্সাম্পল, আমরা যখন ফেসবুকে ধরেন যে আমরা লগ ইন করতেছি, তো ফেসবুকে লগ ইন করলে কি হয়, আমরা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিই। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে যখন আমরা লগ ইন বাটনে ক্লিক করি, তখন আসলে কি অপারেশনটা পারফর্ম করে, তখন হচ্ছে ওই লগ ইন করার সময় আমাদের একটা রিকোয়েস্ট যায় এপিআই এর কাছে। তো এপিআই কি করে, তো ওই সেম রিকোয়েস্টটাকে আবার সার্ভারের কাছে পাঠায়। সার্ভারের কাছে পাঠানোর পর সার্ভার চেক করে যে এই ক্রেডেনশিয়ালের কোনো ইউজার আছে কিনা আসলে এক্সিস্টিং। যদি কোনো এক্সিস্টিং ইউজার থাকে, তাহলে সার্ভার থেকে আবার এপিআই এর কাছে একটা ডাটা রিটার্ন করে যে হ্যাঁ এই টিপের কোনো একটা ইউজার আছে। আর যদি না থাকে, সে ও ইররটাও রিটার্ন করে। দেন হচ্ছে ওইখান থেকে রেসপন্সটা আবার হচ্ছে ক্লায়েন্টের কাছে পাঠায় যে হ্যাঁ ওকে, এভরিথিং ইজ ফাইন, ইউ ক্যান লগ ইন। তারপর হচ্ছে আমাদের অ্যাপের মধ্যে লগ ইন হয়। তো এই সেম এক্সাম্পলটা যদি আমরা, অনেকে তো চ্যাট জিপিটি ইউজ করি, চ্যাট জিপিটির ক্ষেত্রেও সেম। ধরেন যে আমরা কোনো একটা প্রম্পট লিখতেছি, প্রম্পট লেখার পরে কি হয় যে আমরা যখন হিট ইন্টার করি, ইন্টার করার পরে সেম ভাবে একটা রিকোয়েস্ট দেয় এপিআই এর কাছে। এপিআই কি করে, ওই সেম রিকোয়েস্টারে সার্ভারের কাছে পাঠায়। এখন দেখা গেছে কি, অনেক বড় একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আছে, রাইট? সো ওই মডেলের মধ্যে থেকে ওই জিনিসটা ফাইন্ড আউট করার ট্রাই করে যে এই রিলেটেড কোন একটা কি ডাটা আছে। তো ওই ডাটাটাও খুঁজে বের করে, বের করার পরে ওই জিনিসটাকে আবার কি করে এপিআই এর কাছে সেন্ড করে। এপিআই ওই রেসপন্সটাকে আবার ক্লায়েন্টের কাছে আর কি রেফার করে। সো এখানে আমরা একটু লক্ষ্য করে দেখতে পারতেছি যে এপিআইটা একটা মিডলম্যান হিসেবে কাজ করতেছে, যার কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে ডাটাটা আনা, সার্ভারের কাছে দেওয়া, আবার সার্ভারের কাছ থেকে ডাটাটা নেওয়া, কোনো একটা রেসপন্স নেওয়া, ওই রেসপন্সটাকে আবার সেই ইউজারের কাছে পাঠানো। ওকে, সো অনেক টাইপের এপিআই আছে। এক এক সময় আমরা এক এক ধরনের এপিআই ইউজ করি। একটা হচ্ছে রেস্ট এপিআই, যেটা অনেক পপুলার একটা এপিআই সিস্টেম। তো এটা হচ্ছে এসটিটিপি মেথড ইউজ করে। আমরা দেখবো যে কিভাবে এসটিটিপি মেথড ইউজ করে আমরা এপিআই কল করতে পারি। তো এসটিটিপি মেথডের মধ্যে আছে আবার গেট, পোস্ট, পুট, বিভিন্ন টাইপের মেথড আছে। তো গেট থেকে হচ্ছে আমরা শুধুমাত্র যদি ডাটা রিপ্রেজেন্ট করার দরকার পড়ে, সেক্ষেত্রে আমরা গেট মেথডটাকে ইউজ করি।
আবার সেম ভাবে আমরা যে যে বিভিন্ন সিস্টেমে লগ ইন সিস্টেম ইউজ করি না, লগ ইন করি, লগ ইনের ক্ষেত্রে আমরা আবার পোস্ট রিকোয়েস্ট ইউজ করি। সেম ভাবে গ্রাফকুয়েল এর একটা এপিআই আছে, গ্রাফকুয়েল এপিআই গুলো আমরা মডার্ন অ্যাপ্লিকেশন অনেকে বর্তমানে গ্রাফকুয়েল প্রেফার করে। অ্যাজ লাইক সেম ভাবে ওয়েব সকেট কিছু এপিআই আছে, ওয়েব সকেট এপিআই গুলো কখন ইউজ করি আমরা বিভিন্ন ধরনের যখন রিয়েল টাইম কমিউনিকেশনের জন্য আমরা ওয়েব সকেট এপিআই গুলো ইউজ করতে পারি। যেমন হচ্ছে আমরা ফর এক্সাম্পল মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা যে আমরা ইউজ করতেছি, মেসেঞ্জার অ্যাপ্লিকেশন হয় কি আমাদের যখনই কেউ কোনো একটা মেসেজ দিতেছে আমাদের কিন্তু স্ক্রিনটাকে রিফ্রেশ করা লাগতেছে না, এটা অটোমেটিকলি আমাদের কাছে মেসেজটা রিচ করতেছে। সো এটা কেন হচ্ছে, এখানে একটা ওয়েবসাইট বা রিয়েল টাইম কমিউনিকেশন রিলেটেড কোনো একটা এপিআই বিল্ড আপ করা আছে, এই জন্য জিনিসটা এখানে কাজ করতেছে। ওকে, সো ফ্লাটার সম্বন্ধে তো অনেক কিছু জানলাম, এপিআই জানলাম, স্ট্রাকচার জানলাম, স্টেটলেস স্টেটফুল অনেক কিছু জানলাম। বাট সবকিছু জানার পরে যদি আমরা কোডই না করতে পারি তো সেক্ষেত্রে তো আসলে হলো না ব্যাপারটা। তো ফ্লাটারে কোড করার জন্য বিভিন্ন ধরনের কোড এডিটর আমরা চুজ করতে পারি। তো এর মধ্যে একটা পপুলার কোড এডিটর হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও। ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতে পারেন, অনেকে ভিজুয়াল স্টুডিও কোডটাকে প্রেফার করেন। সো আমি বলবো যে কোড এডিটরটা হচ্ছে যার যার প্রেফারেন্স সে সেভাবে ইউজ করতে পারেন। আমি পার্সোনালি অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইউজ করি। আর অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করলে হয় কি আপনার বিভিন্ন ধরনের নেটিভ অ্যাপ যখন আপনারা বিল্ড করতেছেন, কোনো কাস্টমাইজ করতেছেন, সেক্ষেত্রে এটা অনেকটা হেল্প করে। এটার সাথে অনেক ধরনের কম্পোনেন্ট অটোমেটিকলি বিল্ড আপ করা আছে। আবার সেমভাবে ভিজুয়াল স্টুডিওতে অনেক অ্যাডভান্টেজ আছে, এটার অনেক মাল্টিপল হিউজ এক্সটেনশন আছে, ওই এক্সটেনশনগুলো আমরা চাইলে ইউজ করতে পারি এখানে। আর এক্সকোডটা স্পেশালি ইউজ করা হয় আইওএস ডেভেলপমেন্টের সময়, অ্যান্ড্রয়েডের জন্য লাগে না। যখন আমরা আইওএস ডেভেলপমেন্ট আমরা আর কি অ্যান্ড্রয়েড স্টুডিওতে অ্যান্ড ভিএস কোড এই দুটাতে আমরা ইজিলি ডেভেলপ করতে পারবো সবকিছু। বাট যখন আমরা আইওএস এ অ্যাপ্লিকেশনটা বিল্ড করব তখন হচ্ছে আমাদের এক্সকোডটা দরকার পড়ে। সো এটার জন্য এক্সকোডটা আমার ম্যান্ডেটরি লাগতেছে যখন আমরা আইওএস এর জন্য অ্যাপ ডেভেলপ করতেছি। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে ফ্লাটার আসলে কিভাবে ইনস্টল করব। মানুষের হয় কি যে আমরা অনেক মোটিভেশন নিয়ে কাজ করা শুরু করি, বাট আমাদের হচ্ছে এনভায়রনমেন্ট সেট আপ করতে আর হচ্ছে সব সিস্টেমগুলো ইনস্টল করতে আমরা অনেকটা ডিপ্রেস হয়ে আর কি কোড করাই বন্ধ করে দিই যে না ফ্লাটারে শেখারই দরকার নাই, এটা এত একটা পেইনফুল জিনিস। তো আসলে পেইনফুলের কিছুই নেই, খুবই ইজি একটা জিনিস। যে জাস্ট আমরা যদি প্রপার ডকুমেন্টেশনটা ফলো করি ফ্লাটারের, তাহলে খুব ইজিলি হচ্ছে আমরা ফ্লাটারটা ইনস্টল করতে পারি। আর ফ্লাটারের ডকুমেন্টেশন অনেক স্ট্রং একটা ডকুমেন্টেশন। আপনারা চাইলে এই জিনিসটা দেখতে পারেন ফ্লাটার সার্চ দিয়ে গুগলে। তো ওইখান থেকে ফ্লাটারের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যদি আপনার কোনো কিছু শেখার দরকার পড়ে ওটা আপনার ডকুমেন্টেশনটা দেখে আর কি ইজিলি শিখতে পারবেন। ওদের হচ্ছে উইজেট গুলো কিভাবে ডিফাইন করছে, উইজেট গুলো কিভাবে কাজ করে, এভরিথিং একটা সবকিছু ওখানে সুন্দরভাবে এক্সপ্লেনেশন করা আছে। তো আমি যদি উইন্ডোজের জন্য এনভায়রনমেন্টটা সেট আপ করি ফ্লাটারের জন্য, তো সেই ক্ষেত্রে কি হবে, আমাদের প্রথমে একটা গিট ইনস্টল করা লাগে। তো গিট ইনস্টল করলাম। ওকে, সো আমরা গিট ইনস্টল করলাম। গিট ইনস্টল করার পরে কি আমাদের যে ফ্লাটার এসডিকেটা আছে, ফ্লাটার এসডিকেটা ইনস্টল করা লাগে। আইডির কাছে আমি পরে আসতেছি একটু। আর দেন হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদের ইনস্টল করা লাগতেছে। আপনি যদি বেস করে কোড করেন সেক্ষেত্রে হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওর দরকার পড়ে। কারণ হচ্ছে বিভিন্ন ধরনের এসডিকেস আছে যেগুলো ডাউনলোড করা লাগে, তো সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে জিনিসগুলো আমরা ইজিলি করতে পারি। আর ফাইনালি হচ্ছে ডিবাগ করার জন্য আমাদের কোডগুলোকে আমরা হচ্ছে একটা ফিজিক্যাল ডিভাইস ইউজ করি। এখানে আপনি ফিজিক্যাল ডিভাইস ইউজ করতে পারেন অথবা ভার্চুয়াল ডিভাইস ইউজ করতে পারেন, কারণ আমাদের অ্যাপটা যখন রান করব ওই জিনিসটা তো আমাদের দেখতে হবে, রিয়েল টাইম আমাদের চেক করা লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ফিজিক্যাল ডিভাইস অথবা ইমুলেটর, যার যেটা প্রেফারেন্স সেটা একটা ভার্চুয়াল মেশিন থেকে ইমুলেটর একটা মোবাইল ফোনের মতো ক্রিয়েট করে ওটাতে আপনি কোডগুলোকে ডিবাগ করতে পারেন। আর যদি আমরা ফিজিক্যাল ডিভাইস ইউজ করি সেক্ষেত্রে আমরা মোবাইলে যাব, মোবাইল ফোনে ওখানে জাস্ট আমাদের ইউএসবিটা কানেক্ট করবো কম্পিউটারের সাথে, কানেক্ট করলে ডেভেলপার মোড আছে একটা, সকলের ফোনে এই জিনিসটা থাকে। তো ডেভেলপার মোড থেকে ওইখান থেকে ইউএসবি ডিবাগিংটা এনাবেল করবো। ইউএসবি ডিবাগিংটা এনাবেল করলে আমরা ইজিলি হচ্ছে আমাদের ফিজিক্যাল ডিভাইসও অ্যাপগুলোকে রান করতে পারি। ওকে, সো আমরা এখন একটু কোড করি। অনেক কিছু বললাম, এখন রিয়েল টাইমে আমরা একটু দেখি যে আসলে জিনিসগুলো কিভাবে কাজ করে। আচ্ছা, সো আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে গেলাম। আপনারা যখন অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করবেন এরকমের একটা এনভায়রনমেন্ট পাবেন। এখানে আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করি ফার্স্ট অফ অল। তো এখানে একটা নিউ ফ্লাটার প্রজেক্ট নিলাম। ওকে, নেক্সট করলাম।
একটা নাম দিলাম, সাপোজ একটা প্রজেক্টের নাম দিলাম, নাসা ওপেন এপিএস নামে একটা নাম দিলাম। ওকে, সো দেখেন এখানে একটা জিনিস বলতেছে যে আমি আসলে কোন কোন প্ল্যাটফর্মের জন্য অ্যাপটা ডেভেলপ করব, অ্যান্ড্রয়েড, আইওএস, লিনাক্স, ম্যাকওএস, ওয়েব, উইন্ডোজ। সো আপাতত আমি এগুলোকে আনচেক করে দিচ্ছি। আমি শুধু অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস দুইটার জন্য আপাতত অ্যাপ্লিকেশনটা বিল্ড আপ করবো আর কি। ওকে, সো ক্রিয়েট করলাম। আচ্ছা, এটা হচ্ছে ফ্লাটার অ্যাজ ইউজুয়াল নর্মাল একটা ইন্টারফেস। এখন এখানে কিছু বয়লার প্লেট কোড দেওয়া আছে আমরা দেখতেছি, যেটা হচ্ছে অলরেডি বাই ডিফল্ট করা আছে। তো এই কোডটা আমরা একটু রান করি, তাহলে একটু দেখি যে কোডটা আসলে রান করলে কি হয়। আমি একটা ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করে নিয়েছি, এটা হচ্ছে আমার ভার্চুয়াল ডিভাইস। আমরা একটু রান দিই, আসলে দেখি যে কি হয় অ্যাকচুয়ালি। একটু সময় নেবে রান করতে। আচ্ছা, যতক্ষণে রান হয় ততক্ষণে আমরা একটা জিনিস একটু দেখি যে ফ্লাটারের অ্যাকচুয়ালি ফোল্ডার স্ট্রাকচারটা কেমন হয়। তো আমরা যদি একটু লেফট সাইডের অক্ষ লক্ষ্য করি, জানি না আসলে কতটুকু দেখা যাচ্ছে, টেক্সট গুলো অনেকটা ছোট, যাই হোক। ওকে, সো আমরা যদি লেফট সাইডে লক্ষ্য করি, এখানে দেখবো যে অ্যান্ড্রয়েড নামে একটা ফোল্ডার আছে, আইওএস নামে একটা ফোল্ডার আছে। যেহেতু আমি দুইটা প্ল্যাটফর্মের জন্য অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করব, সো এখানে আমার আমার কাছে শুধু দুইটা ফোল্ডারই আছে, অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস। তো এই যে স্পেসিফিক দুইটা ফোল্ডার আছে, এই দুইটা ফোল্ডারে আমাদের আপাতত কোনো কিছু করার দরকার নাই। এই দুইটাই আমরা কাজটা করি তখনই যখন হচ্ছে আমাদের কোনো স্পেসিফিক কোনো একটা অপারেটিং সিস্টেম রিলেটেড কোনো কিছু অপটিমাইজ করা লাগতেছে বা কোনো কিছু চেঞ্জ করা লাগতেছে, তখন হচ্ছে এই ফোল্ডার দুইটা আমরা ইউজ করি। আচ্ছা, আমাদের অ্যাপটা রান হয়েছে, আমরা দেখি যে আমি যে এক্সাম্পলটা দিছিলাম ওইরকমেরই একটা অ্যাপ, এটা বাই ডিফল্ট দেওয়া আছে। তো আমি যে স্ট্রাকচারটা আর কি বোঝানোর ট্রাই করতেছিলাম ওইটাই এখানে আছে। তো দেখেন আমি যে বলছিলাম যে স্টেট ফুল উইজেটে কি হয় অ্যাকচুয়ালি, যে আমি যখন ক্লিক করি ওতে ক্লিকে ক্লিকে কিন্তু দেখেন জিনিসটা ইনক্রিজ হচ্ছে। তো এটা স্টেট ফুলের কারণে হচ্ছে, এটা যদি স্টেট লেস হতো তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। ওকে, তো আমরা যেখানে ছিলাম যে ফোল্ডার স্ট্রাকচারে, তো অ্যান্ড্রয়েডের জন্য আমরা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য স্পেসিফিক কিছু যদি কোনো কাজ করি সেক্ষেত্রে আমরা এই ফোল্ডারে কাজ করতে পারি। আইওএস এর জন্য সেম, কোনো স্পেসিফিক কাজ করতে হলে আমরা আইওএস এর এখানে কাজ করতে পারি। বাট এই দুটো আমরা কিছুই করব না, আমাদের মেইন টার্গেট হচ্ছে মেইন। কারণ আমি যখন অ্যাপ্লিকেশনটা রান করতেছি তখন আমার হচ্ছে মেইন থেকে আসলে অ্যাকচুয়ালি রানটা শুরু হচ্ছে, এখান থেকে বিল্ড আপটা স্টার্ট হয়। আচ্ছা, তাহলে আমরা এই যে বয়লার প্লেট কোডগুলো আছে এগুলোকে আমরা আপাতত রিমুভ করে দিচ্ছি, আমরা নিজেদের মতো করে একটু কোড করি। এখানে আমি একটা কাজ করি, আমি একটা নতুন স্ক্রিন নেই, নাম দিলাম হোম স্ক্রিন ফর এক্সাম্পল। তো এখন আমাদের মতো করে একটু ছোট্ট ডিজাইন করব। তো হোম স্ক্রিনের ডিজাইনটা আমরা একটু শুরু করি। তো ফ্লাটার আরেকটা জিনিস হচ্ছে ম্যাটেরিয়াল ডিজাইন প্যাটার্ন ইউজ করে আসলে। আর ম্যাটেরিয়াল ডিজাইন প্যাটার্ন মোটামুটি একটা অনেক পপুলার একটা ডিজাইন প্যাটার্ন, হয়তো অনেকে জেনে থাকবেন, গুগলের একটা ডিজাইন প্যাটার্ন। আর আমরা চাইলে এখানে আইওএস এর জন্য আলাদাভাবে ডিজাইন প্যাটার্ন ইউজ করতে পারি, কুপারটিনো ডিজাইন প্যাটার্ন আছে। বাট আমরা হচ্ছে এখন ম্যাটেরিয়াল ডিজাইন প্যাটার্নটা ইউজ করি। তো সেজন্য আমরা একটু ইম্পোর্ট করে নিই। ম্যাটেরিয়াল ডট নামে আমাদের ডিজাইনটা ইম্পোর্ট করে নিলাম। এখন আমি একটা স্টেটফুল উইজেট ডিফাইন করব। তো স্টেটফুল উইজেটের জন্য জাস্ট আমি কি করব, স্টেটফুল লিখবো। পুরো কোডটা আমাকে করে দিচ্ছে। এখন আমি কি করবো, জাস্ট শুধু স্ক্রিনটার নাম দিব আমার হোম স্ক্রিন। ওকে, এখন আমরা এটি একটু রান করি। রান করার আগে যেহেতু আমাদের মেইন থেকে এক্সিকিউশনটা শুরু হয়, এখানে কি ছিল, হোম পেজ নামে একটা স্ক্রিন দেওয়া ছিল, যে জিনিসটা আমরা অলরেডি রিমুভ করে দিছি। এখন যেহেতু এটা একটা আমরা এই স্ক্রিনটা শো করাতে চাচ্ছি, তো সেই জন্য আমরা এখানে এটা কেটে
জাস্ট আমাদের স্ক্রিনটার নামটা বলে দিলাম হোমে, মেইন ডট ডার্টে। এখন একটু রান করি দেখি কি হয় আসলে। দেখেন এখানে কিছুই হচ্ছে না, একটা ক্রসের মতো ওঠা আছে। এটা কেন হচ্ছে আমি বলছিলাম যে যখনই আমরা একটা ডিজাইন শুরু করি সেটা স্ক্যাফোল্ড থেকে স্টার্ট হয় আসলে। তো এখানে স্ক্যাফোল্ড আমি লিখি তাহলে একটু, প্রথমে স্ক্যাফোল্ড। এখন আমি একটু রান করি। ওকে, এখন আমার একটা স্ক্রিন আসছে, এখন বর্তমানে এখানে কিছুই নাই, একটা হোয়াইট স্ক্রিন আছে। আর টপে যদি একটু খেয়াল করি আমরা একটা কি যেন রেড কালারের আছে, এটাকে আমরা একটু রিমুভ করে দিই। এটা হচ্ছে একটা চেক ব্যানার। তো ডিবাক্স চেক ব্যানার, এটাকে যদি আমরা ফলস করে দিই মেইনে গিয়ে, তাহলে এই জিনিসটা থাকবে না। ওকে, এখন আমাদের একটু বেসিক ডিজাইনটা আমরা করি। তো ফার্স্ট অফ অল আমি বলছিলাম যে আমরা একটা অ্যাপ বার নিব ফার্স্টে। স্ক্যাফোল্ডের মধ্যে অনেক প্রপার্টিস আছে, আমরা যদি একটু দেখি যে কি কি প্রপার্টিস আছে স্ক্যাফোল্ডের মধ্যে, যে হিউজ প্রপার্টিস আছে। যখন যে জিনিসটা দরকার ওই জিনিসটা নিয়ে আমরা কাজ করি নর্মালি এখানে। সো আমি এখন একটা অ্যাপ বার নিব, অ্যাপ বার। তো অ্যাপ বারের একটা উইজেট আছে, এই উইজেটটা আমরা এখন এখানে ডিক্লেয়ার করব। ওকে, এটার মধ্যে আমরা একটা টাইটেল নিলাম, টাইটেল। এখন এই টাইটেলের মধ্যে আমরা আবার একটা টেক্সট উইজেট নিব। এই টেক্সট উইজেটের মধ্যে এখন আমরা স্ক্রিনের যে নাম রাখতে চাই ওই নামটা আমরা এখানে ডিফাইন করে দিতে পারি। তো আমি রাখলাম যে আমার স্ক্রিনের নাম হোম স্ক্রিনে রাখলাম, যে আমার অ্যাপ বারের টাইটেলে হোম স্ক্রিনটাই শো করবে। এখন যদি আমি একটু রিফ্রেশ করি, আচ্ছা এটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই, আর সিমুলেটরের মাঝে মাঝে একটা গ্লিচ হয় এজন্য। বাট রিয়েল ডিভাইসে রান করলে ইস্যু হয় না। ওকে, আমরা এখন তাহলে একটা অ্যাপের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই আমরা। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কালারস ডট ব্লু। ওকে, আচ্ছা এখন অ্যাপবারটা ভিজিবল হচ্ছে। তো এটা একটা আমরা একটা অ্যাপবার ডিফাইন করলাম। এবার আমরা একটু বডিতে যাই আর কি। আমি বলছিলাম যে বডির মধ্যে হচ্ছে আমাদের মেইন ডিজাইনটা করে থাকি। সো আমি একটু বডি নিলাম। তো বডির মধ্যে আমি একটা উইজেট নিলাম, কলাম নাম একটা উইজেট নিলাম। আর কলামের মধ্যে তো আমরা হচ্ছে আমাদের মতো করে মাল্টিপল উইজেট ডিফাইন করতে পারি একটা কলামের মধ্যে অথবা একটা রোর মধ্যে। সো এখানে চিলড্রেন নামে একটা প্রপার্টিস আছে, চিলড্রেন প্রপার্টিসটা ইউজ করলাম। ইউজ করার পরে এখন এখানে আমরা একটু ডিজাইনটা চিন্তা করি যে আসলে আমরা কি করব এখানে। সো আমরা একটা এপিআই হিট করব, নাসার এপিআইটি হিট করার পরে ওইখান থেকে কি করব, আমি টেক্সট আকারে আমি টাইটেলটাকে আনবো। আর কি আমি একটা টাইটেল দেখাবো জাস্ট, আমার ওইখানে এপিআই রিলেটেড একটা টাইটেল শো করাবো। দেন কোন একটা ইমেজ বা হাবিজাবি কিছু একটা শো করাবো। দেন ওই রিলেটেড কোন একটা ডিসক্রিপশন আমি শো করাবো। ওকে, সো আমি একটা ডেমো ডিজাইন করি ফার্স্টে। তো আমি আবার একটা টেক্সট উইজেট নিলাম, এটার মধ্যে আপাতত রাখলাম যে টাইটেল, টাইটেল বলে দিলাম শুধু। আচ্ছা, দেখছি ছোট্ট করে একটা টাইটেল লেখা আসছে, রাইট? বাট এখন আমরা তাহলে একটু কাজ করি, এটাকে আমরা একটু বড় করি। বড় করার জন্য কি হবে, টেক্সটের যে উইজেটটা আছে এটার মধ্যে আবার প্রপার্টিস আছে অনেক। সো একটা প্রপার্টিস আছে স্টাইল, এই স্টাইল প্রপার্টিসের মধ্যে টেক্সট স্টাইল আছে। আবার টেক্সট স্টাইলের মধ্যে গেলে আবার আমি ফন্ট সাইজ পাবো। এখানে ফন্ট সাইজটা আমি বলে দিলাম 20। আচ্ছা আমি আরো বড় করি, 30 বলে দিলাম আমি। ওকে, এখন আই হোপ টাইটেলটা ভিজিবল হচ্ছে। এখন আমরা একটু খেয়াল করি যে এটা লেফটে এবং টপে আসলে কোনো প্যাডিং ট্যাডিং কিছুই নাই। তো আমরা একটু প্যাডিং দিই। তো ফ্লাটারে আপনার প্রতিটা উইজেটকে আবার আমরা র্যাপ করতে পারি আবার আরেকটা উইজেট দিয়ে। তো এখানে যেহেতু কলাম আছে, এই কলামটাকে আমরা আবার একটু র্যাপ করব। তো র্যাপ করার জন্য অল্টার ইন্টারপ্রেস করব, র্যাপ উইজেট দিব। এখানে জাস্ট প্যাডিং নামে একটা উইজেট আছে, এই উইজেটটাকে ইউজ করব। এখন প্যাডিং দিব। তো প্যাডিং আবার বিভিন্ন ধরনের প্যাডিং আছে, আমি কি শুধু টপে প্যাডিং দিব নাকি লেফটে দিব রাইটে দিব। সো আমি হচ্ছে আপাতত সিমেট্রিক একটা প্যাডিং দিতে চাচ্ছি, যে লেফট রাইট টপ বটম এরকম একটা প্যাডিং দিতে চাচ্ছি। তো সেই জন্য আমি সিমেট্রিক টাইপের একটা প্যাডিং দিব। এটা বলে দিলাম যে হরাইজন্টালি আমি কত প্যাডিং দিব, ধরেন যে 16 প্যাডিং দিলাম।
আর ভার্টিক্যালি হচ্ছে 16 প্যাডিং দিলাম। ওকে, প্যাডিং হয়ে গেল। দেন হচ্ছে আমরা কোনো একটা ইমেজ শো করাবো এখানে। ইমেজ শো করানোর জন্য আমরা যখন সার্ভার থেকে বা কোনো নেটওয়ার্ক থেকে ইমেজ নিয়ে আসি, তো এখানে আমরা হচ্ছে নেটওয়ার্ক ইমেজ শো করাতে পারি আর কি। ইমেজ ডট নেটওয়ার্ক নামে আবার একটা উইজেট আছে, এটা ইউজ করলাম জাস্ট। এখানে আমরা একটা ইমেজ শো করাবো, আপাতত ফাঁকা রাখতেছি। আর একটা টেক্সট উইজেট নিব আমি। এখানে হচ্ছে আমি ওই ইমেজ রিলেটেড কোনো একটা ডিসক্রিপশন শো করাবো। তো আপাতত লিখে রাখছি ডিসক্রিপশন। ডিসক্রিপশন। তো এখানে ইমেজের এখানে ইরর দিতেছে, বাট কোনো আমি ইমেজ ডিফাইন করি না এই জন্য। ওকে, সো আমি একটা কাজ করি, আমি নেটওয়ার্ক থেকে কোনো একটা ইমেজ নেই। ইমেজ লিখে সার্চ দিলাম। আচ্ছা, এই ইমেজটাকে আমরা একটু নেই, জাস্ট কপি করি। ইমেজের যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা কপি করলাম। অ্যাড্রেসটা কপি করে জাস্ট পেস্ট করলাম। ওকে, এই যে ইমেজটা আমার চলে আসছে। এখন দেখতেছি যে সব যে ডিজাইনটা আছে আমার সেন্টার অবস্থায় আছে, বাট আমি চাচ্ছি কি যে আমার টাইটেলটা ডিসক্রিপশনটা এটা লেফট সাইড থেকে স্টার্ট হবে। তো সেই জন্য কলামের মধ্যে একটা প্রপার্টিস আছে, ক্রস এক্সেস অ্যালাইনমেন্ট। ক্রস এক্সেস অ্যালাইনমেন্টটা যদি আমি স্টার্ট করে দিই, জাস্ট ওকে স্টার্টে চলে আসছে। আচ্ছা, আমরা এখন এপিআই এর কাজ দেখব। এপিআই এর কাজ দেখার আগে আমি একটু আমরা আসলে অ্যাকচুয়ালি কোন এপিআই ইউজ করবো এটা একটু দেখি আর। তো আমি যদি এখানে সার্চ করি যে নাসা ওপেন এপিআই, তাহলে এরকম একটা ওয়েবসাইট পাবো আমরা, নাসা ওপেন এপিআই এর। দেখেন এখানে এদের অনেক ফ্রি এপিআই আছে। এই যে এখানে অনেক ধরনের এপিআই আছে, তো আমরা একটু প্রথম এপিআইটা দেখি আসলে এটা কেমন। এখানে এপিওডি, অ্যাস্ট্রোনমি পিকচার অফ দ্য ডে। নাসার এই সাইটটাতে কি করে যে ওরা প্রতিদিন একটা অ্যাস্ট্রোনমি পিকচার রিলিজ করে এখানে। আর ওই পিকচার রিলেটেড বিভিন্ন ধরনের টাইটেল, ডিসক্রিপশন, ওগুলো ওরা এখানে জাস্ট ডিসক্রাইব করে ওই এপিআই থ্রুতে। তো দেখেন এখানে একটা এপিআই দেওয়া আছে, বাট সমস্যাটা হচ্ছে এখানে লাস্টে ডেমো কি দেওয়া আছে। তো ডেমো কি দিলে হয় কি, আমরা যখন এপিআইটা অ্যাক্সেস করি হয়তো 2 বা 3 বারের মতো আমরা হিট করতে পারি, এরপরে আর জিনিসটাকে হিট করতে পারি না। তো এই জন্য আমাদের কি হয়, একটা এপিআই কি দরকার পড়ে। তা আমি যদি এটা ক্লিক করি তাহলে দেখি আসলে কি হয়। দেখেন এখানে ওভার রেট লিমিট, আর কি আমি লিমিট ক্লোজ করে ফেলছি অলরেডি, এজন্য এখন আর জিনিসটা অ্যাক্সেস করতে পারতেছি না। তো এজন্য কি করব, ছোট্ট করে জাস্ট আপনার একটা এপিআই কি পাওয়ার জন্য আপনি এই ওয়েবসাইটটাতে আসবেন, এখানে আপনার নাম দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, আর একটা ইমেল দিবেন। ইমেল দিয়ে যদি আমরা সাইন আপ করি, জাস্ট আপনার একটু অল্প সময়ের মধ্যে আপনার মেইলে একটা ওরা আপনার এপিআই কি প্রোভাইড করে দিবে। সো ওই এপিআই কিটা যদি আপনি ইউজ করে হিট করেন, তাহলে ইজিলি এপিআইটা হিট হবে। সো আমার কাছে একটা এপিআই কি আছে অলরেডি, ওই এপিআই কিটা আমি একটু ইউজ করি তাহলে। আচ্ছা, এপিআই কিটা দিলাম, এখন একটা হিট করি আমি। দেখেন কিছু জেসন ফরম্যাটের কোড চলে আসছে এখানে। জেসন ফরম্যাটটা হচ্ছে এটা একটা গ্লোবাল ফরম্যাট। আমরা যে কোনো প্ল্যাটফর্মে ডেভেলপ করি না কেন, অ্যাপ হোক, ওয়েব হোক, যাই হোক, আমরা একটা জেসন ফরম্যাট ইউজ করি, যেটার মাধ্যমে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে জিনিসটাকে আবার ডিকোড করে আমাদের মতো করে ডাটাগুলোকে ম্যানিপুলেট করতে পারি। সো আসলে এটা তো ফরম্যাটটা বোঝা যাচ্ছে না, তো আমরা একটু কাজ করি এই জিনিসটা। আহ, আমরা একটু আচ্ছা মেইল দিয়ে দেখিয়ে দিব। ওকে, আচ্ছা এখানে ধরেন আপনার একটা নাম দিলেন, আমি আমার নাম দিলাম। দেখেন আমার এই মেইলটা দিলাম, জাস্ট টেস্ট করলাম, সাইন আপে ক্লিক করলাম। ওকে, আচ্ছা এখন হচ্ছে ওরা আমার একটা মেইল পাঠাইছে। তো আমি যদি আমার একটা মেইলটা চেক করি, এই যে দেখেন ওরা কিন্তু একটা এপিআই কি দিয়ে দিছে, আমি এখন এই এপিআই কিটা ইউজ করতে পারবো। এই এপিআই কিটা জাস্ট হচ্ছে এই যে লাস্টে যে আছে না এপিআই কি ইকুয়াল আছে, এখানে এপিআই কিটা জাস্ট পেস্ট করব, পেস্ট করলে জিনিসটা আমার এপিআই হিট হয়ে যাবে, রাইট? ওকে, সো আমরা এখন একটু দেখি যে জিনিসটা বলতেছিলাম, যে এই ফরম্যাটটা তো কিন্তু কোনো কিছু বোঝা যাচ্ছে না এখান থেকে। তো
আমরা একটু বোঝার চেষ্টা করি। জেসন ভিউয়ার নামে একটা ওয়েবসাইট আছে, এখানে যদি আমি জাস্ট রেসপন্সটা পেস্ট করবেন, দেখেন যে লেফট সাইডে আমরা যদি লক্ষ্য করি, এই যে ডাটাগুলো ছিল না, ডাটাগুলোর ফরম্যাটটা আসলে এই রকমের। কপিরাইট নামে এখানে ডাটাগুলা কি ভ্যালু পেয়ার আকারে আছে, খেয়াল করলে দেখবেন যে কি আছে, কির এগেনস্টে একটা ভ্যালু আছে মাল্টিপল। ওকে, সো কপিরাইট, আবার এই যে এক্সপ্লেনেশন একটা কি, এটার আন্ডারে হচ্ছে আবার লম্বা একটা ডিসক্রিপশন দেওয়া আছে, আবার এই যে ইমেজ আছে। তো আমরা আজকে কি করব, জাস্ট এখান থেকে টাইটেলটা নিব, নিয়ে অ্যাপের মধ্যে শো করাবো, আর হচ্ছে এই যে এক্সপ্লেনেশনটা আছে, এক্সপ্লেনেশনটা শো করাবো। আর এই যে একটা ইমেজ আছে, এই ইমেজটা, এই যে একটা ইমেজ আছে, এই ইমেজটাকে আমরা অ্যাপের মধ্যে শো করবো। ওকে, সো আমরা দেখি যে এটা কিভাবে আমরা শো করাইতে পারি আসলে। তো আমার প্রথম যে কাজটা হচ্ছে, এই যে এপিআইটা আছে, এপিআই লিঙ্কটাকে আমি কপি করলাম। কপি করার পরে আমি একটু কোডে যাই। আমার এখানে আমি যে বলছিলাম যে ফ্লাটারে কি আমার ইনিট নামে একটা স্টেট আছে, যেখান থেকে হচ্ছে আমার স্টেটটা কল করা স্টার্ট হয়, আর কি অ্যাপে লোডটা স্টার্ট হয়। তো এপিআইটা আমার অ্যাপে আসার আগে তো জিনিসটাকে লোড করানো লাগবে। তো লোড করানোর জন্য হচ্ছে এখানে আমার ইনিট স্টেটের মধ্যে এই কাজগুলো আমি করব। তো ইনিট স্টেটটা ডিফাইন করলাম। এখন আমি একটা মেথড, একটা ফাংশন লিখি, ফর এক্সাম্পল ফেস ডাটা, ভয়েড ফেস ডাটা। এখন এখানে একটু অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং একটা কনসেপ্ট চলে আসে। অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং কি, যে আমরা যখন কোনো একটা সার্ভার থেকে ডাটা আনি, তো ওটা অনেক সময় হয় কি সার্ভার অনেক স্লো থাকে, ডাটা আসতে সময় লাগে। তো এটা অ্যাসিনক্রোনাসলি আমাদের হ্যান্ডেল করা লাগে, যে আমাদের অন্য সব অপারেশন পারফর্ম করতে থাকবে, বাট যখন আমার ডাটাটা আসবে তখন ওই ডাটাটা এক্সিকিউট হবে। তো এই জন্য হয় কি, মেথডটা আমার যখন আমি অ্যাসিনক্রোনাস বলে দিই, তখন ওই জিনিসটা সাথে সাথে এক্সিকিউট হয় না। ওয়েট করে যতক্ষণ পর্যন্ত না ডাটাগুলো আসতেছে আমার সার্ভার থেকে। যখন ডাটাগুলো আসে দেন হচ্ছে ওই এক্সিকিউশনটা কমপ্লিট করে। তো এই জন্য এটা আমার বলে দিতে হয় যে এটা অ্যাসিং, রাইট? সো অ্যাসিং বলে দিলাম, যেহেতু এটা অ্যাসিং আমি একটু আরেকটু অপটিমাইজ করতে পারি, যেহেতু এটা ভয়েড আমি বলে দিলাম যেটা ফিউচার টাইপের একটা ভয়েড। এটা আপনি ডিফাইন করে দিতে পারেন, নাও দিতে পারেন, এই জিনিসটুকু ম্যান্ডেটরি না, বাট অ্যাসিংটা ম্যান্ডেটরি। আচ্ছা, আমরা এখন একটু দেখি তাহলে। প্রথম কাজ হচ্ছে আমার একটা ইউআরএল বানানো। আমি যে ইউআরএলটা কপি করছিলাম ওই ইউআরএলটা এখন আমাদের মতো করে সাজাবো। তার জন্য কি করব, ফাইনাল ইউআরএল। এখন যে ইউআরআই ডট জাস্ট পার্স লিখবো, সরি পার্স। পার্সের মধ্যে এখানে চাচ্ছে কি একটা স্ট্রিং চাচ্ছে। ওকে, এই যে এটার মধ্যে আমি যে এপিআইটা ইউজ করছিলাম, যে এপিআই লিঙ্কটা কপি করছিলাম, ওই এপিআইটাই জাস্ট এখানে বসিয়ে দিলাম, এপিআই লিঙ্কটা। এটাই হচ্ছে আমাদের আপাতত ইউআরএল, এটার মাধ্যমে হিট হবে আমাদের এপিআইটা। তো আমার ইউআরএল ডিফাইন করা হয়েছে। এখন নেক্সট কাজ হচ্ছে আমাদের এইচটিটিপি মেথড ইউজ করা লাগবে। আমি বলছিলাম যে যেহেতু এটা একটা এইচটিটিপি টাইপের এপিআই, সেই জন্য আমরা এইচটিটিপি মেথড ইউজ করব। এইচটিটিপি মেথডটা ফ্লাটার ইনবিল্ড নাই, তো এই জন্য আমার কি করা লাগবে, ফ্লাটার অনেকগুলো প্যাকেজ আছে। তো আমি একটু যদি সার্চ দিই যে এইচটিটিপি ফ্লাটার, এইচটিটিপি ফ্লাটার সার্চ দিলাম, এই যে প্যাকেজটা আছে আমাদের, জাস্ট এই প্যাকেজটা আমাদের ইউজ করবো আমরা। তো প্যাকেজ ইউজ করার সিস্টেম হচ্ছে এখানে দেখেন একটা pubspec ডট ইআইএমএল ফাইল আছে। এই ফাইলের মধ্যে আমাদের যত ধরনের অ্যাপের ডিপেন্ডেন্সি গুলো আছে, সব ডিপেন্ডেন্সি গুলো আমরা এখানে ডিফাইন করি। দেখা যাচ্ছে একটা অ্যাপে বিভিন্ন ধরনের ডিপেন্ডেন্সি দরকার পড়ে, তো যত ধরনের আছে সব জাস্ট আমরা এখানে বলবো। তো ডেভ ডিপেন্ডেন্সি এখানে আমরা এসটিটিপি জিনিসটা পেস্ট করব। পেস্ট করবার উপরে একটা বাটন পেয়ে যাবেন পাব গেট, এই বাটনটাতে ক্লিক করবেন জাস্ট। ওকে, এখানে দেখেন যে এক্সিট কোড 0 রিটার্ন করছে। এক্সিট কোড 0 রিটার্ন করা মানে এই জিনিসটা আমাদের প্রজেক্টের সাথে অলরেডি ইনক্লুড হয়ে গেছে এসটিটিপিটা। এখন আমরা এসটিটিপি প্যাকেজটা চাইলেই ইউজ করতে পারি। তো যেহেতু আমার এসটিটিপি প্যাকেজটা ইউজ করা লাগবে, তো সেই জন্য এই জিনিসটাকে আমার এই স্ক্রিনে ইম্পোর্ট করে নেওয়া লাগবে। ইম্পোর্ট করার জন্য কি করব, ইম্পোর্ট জাস্ট এসটিটিপি লিখবো। এসটিটিপি ইম্পোর্ট করা হয়ে গেছে। এখন এটা আমি এস নামে এসটিটিপি বলে দিলাম। এখন আমি জাস্ট এই এইচটিটিপি ধরেই হচ্ছে সব ধরনের কল টল সবকিছু করতে পারবো। এখন আমরা একটা ট্রাই কেস ব্লক ইউজ করি, যেহেতু আমরা সার্ভার থেকে ডাটাগুলো আনতেছি, তো এখানে আমাদের অনেক ধরনের ইরর আসতেই পারে। সো ট্রাই কেসটা হ্যান্ডেল করলে আমাদের ইরর অপটিমাইজেশনটাও হয়ে গেল। সো আমরা একটা ট্রাই কেস ব্লক নিলাম।
এটার মধ্যে বলে দিলাম যেটা যে ইররটা আসবে সেই ইররটা হচ্ছে এটা ইরর বলে দিলাম আমি। আর ট্রাই ক্যাসের মধ্যে হচ্ছে আমার মেইন কোডগুলোকে আমি করব। ওকে, সো যে ইররটা আসবে এই ইররটা আমি এখানে আমার কনসোলে প্রিন্ট করব। তো এখন যে কাজটা হচ্ছে আমরা এসটিটিপি মেথডটা তাহলে একটু কল করি। তো কল করার আগে কিছু কাজ আছে আমাদের। ফার্স্ট হচ্ছে যে আমরা আবার একটু ইসে যাই, ওয়েবে যাই। দেখেন এখানে যে ডাটাগুলো ছিল আমাদের, এই ডাটাগুলোকে আমরা অ্যাপের মধ্যে কল করতেই পারি, বাট কল করার আগে এই জিনিসটাকে আমাদের লোড করা লাগে একটা মডেল ক্লাসের মধ্যে। মডেল ক্লাসের মধ্যে লোড করে ওইখান থেকে আমরা ডাটাগুলোকে ইজিলি হ্যান্ডেল করতে পারি। তো সেই জন্য কি করব, যে রেসপন্সটা আছে আমাদের, পুরো যে রেসপন্সটা আছে, রেসপন্সটা আমরা কপি করব। কপি করে কুইক টাইপ ডট আইও, অনেক আর কি মডেল ক্লাস বানানোর জন্য ফ্লাটারে বিভিন্ন ধরনের সাইট আছে, জেসন টু ডাটা আছে, কুইক টেপ ডট আইও আছে। তো আমি কুইক টেপ ডট আইওতে যাই। এখানে গিয়ে জাস্ট হচ্ছে আমার রেসপন্সটা খুব পেস্ট করবো এখানে। ওকে, তো এটার নাম আমি এপিওডি মডেলে রাখি, অ্যাস্ট্রোনমি পিকচার অফ দ্য ডে। সো এপিওডি মডেল নামে একটা মডেলের নাম রাখলাম। এই হচ্ছে আমার রেসপন্স। এখন জাস্ট এই মডেলটা আমি কপি করব এখান থেকে। দেখেন আপনি যদি মডেল ক্লাসটার দিকে একটু খেয়াল করেন দেখবেন যে সবকিছু বুঝতে পারবেন, যদি ওপি রিলেটেড আপনার জাস্ট একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। এখানে কিছুই না, জাস্ট কতগুলো ভেরিয়েবল নিছে, ওই ভেরিয়েবল গুলোর মধ্যে সার্ভার থেকে ডাটাগুলো এনে জাস্ট এখানে আর কি স্টোর করে রাখবে, পরবর্তীতে যাতে আমরা এই ডাটাগুলোকে ইউজ করতে পারি, এই জন্য আর কিছুই না। তো এটাকে আমরা একটু কপি করি, কপি করে এই জিনিসটা আমাদের অ্যাপের মধ্যে নিয়ে যাই। এখানে নতুন আরেকটা ফাইল নিই আমি মডেল নামে, কি নাম রাখি, এপিওডি মডেল, রাইট? ওকে, তো এখানেও পুরো জিনিসটাকে পেস্ট করি। তো এটা আমরা আসলে থার্ড পার্টি থেকে এই জন্য করি, এখানে তো অল্প কিছু ডাটা, বাট আমাদের যখন অনেক বেশি ডাটা নেওয়ার দরকার পড়ে তখন দেখা যাচ্ছে আপনার একটা মডেল ক্লাস বানাতেই আপনার 1 থেকে 2 দিন টাইম চলে যাবে, যখন অনেক হিউজ রেসপন্স হবে। তো সেই জন্য কি করি আমরা, জাস্ট একটা সাইডে যাব, ওখানে আমাদের রেসপন্সটা পেস্ট করে দিব, ওর মতো করে একটা মডেল ক্লাস জেনারেট করে দিব, আমরা আমাদের অ্যাপের মধ্যে ইউজ করবো জিনিসটাকে। এখন এই যে এপিওডি মডেলটা যে আমি ডিফাইন করছি, এখন ওই মডেলটাকে আমি জাস্ট এখানে একটু কল করব, এপিওডি মডেল। এই যে জিনিসটা চলে আসছে, এটা নাম দিলাম এপিওডি মডেল নামই দিলাম। আর প্রথমত আমরা এটাকে নাল হিসেবে রাখতেছি, কারণ আমরা জানি না যে এটার মধ্যে আসলে কি রকমের ডাটা আসবে আদৌ। সো প্রথম থেকে বলে দিচ্ছি যে এটার মধ্যে নাল আসতে পারে, তো এই জন্য নাল অপারেটর দিয়ে দিলাম। এখন একটু কাজ করি, সেটা হচ্ছে কল করি। তাহলে কল করার আগে কি করা লাগবে, আমরা ফাইনাল নামে একটা কিওয়ার্ড আছে এটা ডিফাইন করলাম, রেসপন্স, রেসপন্স নামে একটা ভেরিয়েবল নিলাম, রেসপন্স। রেসপন্সের মধ্যে এখানে একটা অ্যাওয়েট আছে, যদি আমরা অ্যাসিঙ্ক ইউজ করি তো তখন আমাদের কোনো সার্ভার থেকে ডাটা আনার জন্য আমাদের অ্যাওয়েট ইউজ করা লাগে। অ্যাওয়েট ইউজ করলাম, তারপর এই যে উপরে ওই যে এসটিটিপি ইউজ করে রাখছিলাম, এই যে এসটিটিপি, এখন এই এসটিটিপি আমরা কল করব, এসটিটিপি ডট গেট। যেহেতু আমার এটা একটা গেট এপিআই, তো সেই জন্য আমি এখানে গেট ইউজ করতেছি। যদি এটা পোস্ট এপিআই হইতো তাহলে আমরা এখানে পোস্ট ইউজ করতাম। ওকে, সো এটা একটা গেট এপিআই, আর এই যে ইউআরএলটা যেহেতু আমি বানাইয়াই রাখছি, ইউআরএলটাকে জাস্ট আমি এখানে ইউজ করলাম। আমার কল করার কাজটা ডান। এখন যে জিনিসটা করতে হবে, যখনই আমি সার্ভার থেকে কল করব, করার পরে এখানে ও অনেক রেসপন্স রিটার্ন করে, রেসপন্সের সাথে বডি রিটার্ন করে। তো আমি জাস্ট এটা একটা স্ট্যাটাস কোড চেক করব। তো আমি একটা কন্ডিশন লাগাই, ইফ রেসপন্স ডট স্ট্যাটাস কোড, স্ট্যাটাস কোডটা যদি 200 হয়, 200 মানে হচ্ছে আমার সবকিছু ওকে আছে। যদি স্ট্যাটাস কোড 200 হয় তাহলে হচ্ছে আমি পরবর্তী কাজগুলো করবো, আর যদি স্ট্যাটাস কোড 200 না হয় অন্য কিছু হয় তাহলে জাস্ট আমি ওই স্ট্যাটাস কোডটা একটু প্রিন্ট করবো। ওকে, দিলাম হচ্ছে ইরর the response, sorry, response dot status code। আমরা আচ্ছা, এখন স্ট্যাটাস কোডটা একটু দেখি আমরা আসলে।
আমি যদি একটু এসটিটিপি স্ট্যাটাস করলে কি সার্চ দিই, দেখেন এখানে এই যে দেখেন আর কি, একটা এইচটিটিপি রিকোয়েস্টের অনেক ধরনের স্ট্যাটাস কোড আছে। যে আমাদের যদি সার্ভার এরর আসে তাহলে 500 রিটার্ন করে। আর এখানে এই যে 200 আছে, এই যে 200 মানে ওকে, মানে আমার এপিআই কল করা হয়েছে ঠিকভাবে, সবকিছু কাজ করতেছে, তাহলে হচ্ছে 200 রিটার্ন করবে, রাইট? আচ্ছা, তো যদি 200 হয় তাহলে এখন আমার কাজ হচ্ছে এই যে এখান থেকে যে ডাটাটা আসবে, এই ডাটাটা আমার এই যে মডেল ক্লাসটা যে কল করে রাখছে, মডেল ক্লাসের মধ্যে ডাটাটাকে জাস্ট আমি লোড করব। তো লোড করার জন্য এপিওডি মডেল মডেল ক্লাসটা কল করলাম। কল করার পরে এখন এই যে মডেল মেইন যে ক্লাসটা আছে, এটার মধ্যে একটা মেথড আছে ফ্রম জেসন। তো জেসন তো আমাদের, এটা যেহেতু একটা গ্লোবাল ফরম্যাট, তো এই জিনিসটাকে আমাদের ডিকোড করা লাগে ফ্লাটারে। তো ডিকোড করার জন্য জেসন ডিকোড নামে একটা মেথড আছে, যে জেসন ডিকোড, এটাকে কল করলাম। কল করে রেসপন্সের একটা বডি আছে। এই বডির মধ্যে হচ্ছে অ্যাকচুয়াল যে আমাদের যে রেসপন্স গুলো দেখছি আমরা এপি এর, ওই রেসপন্স গুলো বডির মধ্যেই থাকে। তো এটা আমরা দেখবো। দেন হচ্ছে আমরা সেট স্টেট নামে একটা মেথড আছে, এটাকে কল করব। সেট স্টেট এই জন্য ইউজ করতেছি যে যখন আমাদের ডাটাটা লোড করাটা ডান হয়ে যাবে, তখন ও সেট স্টেট করে আমাদের স্টেটটা সাথে সাথে চেঞ্জ করে দেবে। আমাদের যে চেঞ্জেসটা আছে, রেপ্লিকেশনটা আমরা স্ক্রিনের সাথে সাথে দেখতে পারবো। ওকে, এজন্য মূলত সেট স্টেটটা ইউজ করা। আমাদের এপিআই কলের কাজ মোটামুটি ডান। আচ্ছা, আমরা একটা কাজ করি এখানে, যে প্রিন্ট করি, আমরা কনসোলেও একটু প্রিন্ট করে রাখি আমাদের রেসপন্স ডট বডি। আচ্ছা, এখন এই যে ফেজ ডাটা যে মেথডটা আমরা বানাইছি এখানে, এই ফেজ ডাটা মেথডটা আমরা জাস্ট কি করব, এখানে ইনিট যে স্টেটটা আছে আমাদের, যে মেইন যে স্টেট, এখানে আমি কল করব ফেজ ডাটা। ডান। এখন আমি একটু রান করি, দেখি কোনো ইরর বা সামথিং কোনো কিছু আসে কিনা। আচ্ছা, এখানে আমরা কিন্তু এখন পর্যন্ত অ্যাপের মধ্যে কোনো কিছু ইউজ করিনি, আমরা জাস্ট জিনিসটা রিটার্ন করছি। এই যে দেখেন কনসোলে কিন্তু প্রিন্ট হয়েছে জিনিসটা, এই যে এপিআই থেকে যে জিনিসটা আসছে, এই যে আমরা দেখছিলাম কপিরাইট এক্সপ্লানেশন। সো এই জিনিসগুলো এখন আমার জাস্ট কাজ কিছুই না, অ্যাপের মধ্যে জিনিসটাকে শো করানো, আর কোনো কাজ নেই। যেহেতু আমার স্ট্যাটাস 200 হয়েছে সাকসেস, সো আমি এখন জিনিসটা ইজিলি শো করাইতে পারি। তো এখানে যে আমি ডেমো যে টাইটেলটা রাখছিলাম, এই টাইটেলটা আমি এখন কেটে দিই। কেটে আমার এই যে মডেল ক্লাসের মধ্যে এখন ডাটাটা লোড হয়ে গেছে আমার। এই যে এপিইউডি মডেল ক্লাসের মধ্যে পুরো জিনিসটা আছে। আমাদের যে পুরো রেসপন্সটা ছিল এখানে, এই যে wait a minute, এই যে রেসপন্সটা ছিল, পুরো রেসপন্সটা আমার এখন মডেল ক্লাসের মধ্যে স্টোর আছে, রাইট? সো এই মডেল ক্লাসটা আমরা এখন একটু ইউজ করি। এপিইউডি মডেল ডট, দেখেন ডট দেওয়ার সাথে সাথে এখানে আমাদের যে প্রপার্টিজ গুলো ছিল, যে টাইটেল, এখানে যে টাইটেল প্রপার্টিসটা ছিল, এই যে টাইটেল, এই টাইটেলটা কিন্তু আমরা পেয়ে গেছি এখানে। এই যে টাইটেল পেয়ে গেছি। এখন এখানে নাল সেফটির কনসেপ্ট আসতেছে। এই জন্য বলছিলাম যে ফ্লাটারের নাল সেফটি জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এখন এই টাইটেলটা যদি আমি একটু মডেল ক্লাসের মধ্যে যাই, আমরা দেখেন এই যে টাইটেলটা কিন্তু এটা নাল সেফটি করা আছে, এটা নাল বলা আছে যে এটা কিন্তু নাল হতে পারে। বাট আমরা যখন ডিজাইনের মধ্যে এই টাইটেলটাকে ইউজ করব, তখন কিন্তু আমরা কোনো একটা নাল চাইলে ইউজ করতে পারবো না। তো এই জন্য আমার বলে দিতে হবে যে ওকে ফাইন, তুমি নাল ইউজ করো, কোনো সমস্যা নাই, বাট আমাকে একটা ডিফল্ট ভ্যালু দাও, যে তোমার এই ভেরিয়েবলে যদি কোনো নাল আসে, তাহলে যাতে আমি বাই ডিফল্ট কোনো একটা ভ্যালু ইউজ করতে পারি। তো এই জন্য কি করব, আমাদের এই অপারেটরটা দুইবার দিব, নাল অপারেটরটা দুইবার লিখবো। লেখার পরে জাস্ট যদি কোনো ভ্যালু না থাকে তাহলে এমটি রিটার্ন করবো, অথবা নান বলে দিলাম, নান। আর এখানে এটা নাল সেফটি ইনেবল করে দিলাম, ফাইন। এখন আমি একটু রিফ্রেশ করি, দেখেন ফিশিং অফ দি মুন। আমরা যে টাইটেলটা দেখছিলাম এখানে, টাইটেলটা কি ছিল, ফিশিং অফ দি, ফিশিং ফর দি মুন, এই টাইটেলটা কিন্তু এখানে আসছে। ওকে, আর ডিসক্রিপশনটা আমরা সেম ভাবে শো করি। তো এখানে ডিসক্রিপশনের কিওয়ার্ডটার নাম কি ছিল, ডিসক্রিপশনটা ছিল কি এক্সপ্লানেশন নামে ছিল। ওকে, তাহলে আমরা এক্সপ্লানেশনটা একটু কল করি। আবার সেম ভাবে এপিওডি যে মডেলটা আছে, মডেলটা আমি কল করব।
কল করার পরে এই যে দেখেন এক্সপ্লানেশন নামে আমার প্রপার্টিসটা আছে, জাস্ট প্রপার্টিসটা ক্লিক করবো। আমার যদি একবার মডেল ক্লাস বানাই ফেলতে পারি, আমার জাস্ট কল করবো আর ইউজ করবো অ্যাপের মধ্যে, আর কোনো কাজ নেই। এখানে সেম ভাবে আমি নাল সেফটি বলে দিলাম যে যদি এক্সপ্লেনেশন না থাকে তাহলে তুমি এটাকে এমটি রাখো, কোনো কিছু রাখার দরকার নাই। নাল সেফটি এনাবেল করে দিলাম। এখন আমি একটু রিফ্রেশ করি, দেখেন আমাদের যে পুরো ডিসক্রিপশনটা ছিল পুরো ডিসক্রিপশনটা কিন্তু চলে আসছে। এখন আমরা ইমেজটা ইউজ করব। তো আমরা তো এখানে একটা ডেমো ইমেজ নিয়ে রাখছিলাম, রাইট? তো ডেমো ইমেজটা আমরা এখন একটু কেটে দিই, যে ডেমো ইমেজের যে লিঙ্কটা আছে এটা আমরা একটু বাদ দিই এখান থেকে। বাদ দিয়ে আমাদের যে ইমেজটা আছে, তো আবার একটু দেখি আমরা যে ইমেজটা আসলে কি আকারে ছিল, কোন কি নামে ছিল। এখানে দুইটা ইমেজ আছে, দুইটা ইউআরএল আর একটা হচ্ছে এইচডি ইউআরএল। তো আমরা ইউআরএল এর যে ইমেজটা আছে, এই যে ইমেজটা, এই ইমেজটা আমরা এখন ইউজ করব। সেম ভাবে এপিওডি মডেল ডট, এই যে দেখেন ইউআরএল আছে, ইউআরএলটা কল করব। এটাকে বলে দিব যে যদি কোনো ইউআরএল না থাকে তুমি জিনিসটা নাল রেখে দাও, নাল সেফটি এনাবেল করে দিলাম, বাস। এখন আমি পুরো অ্যাপটাকে আবার একটু রান করি, দেখি কি হয়। এই যে এখানে হচ্ছে প্রথমে ইমেজ পাচ্ছে না, এজন্য সেখানে কি ইনভ্যালিড আর্গুমেন্ট আসতেছে, কারণ ইমেজটা লোড নিতে ওর একটু সময় লাগতেছে, এজন্য হয়তোবা। এই যে এখন ইমেজটা চলে আসছে, রাইট? তো আমরা কি দেখলাম যে এপি হিট করলাম, এপি হিট করার পর ওইখান থেকে আমরা ইমেজটা শো করাইতে পারতেছি, টাইটেলটা শো করাইতে পারতেছি, ডিসক্রিপশন শো করাইতে পারতেছি। বাট এখানে যেহেতু আমার লোড নিতে একটা সময় নিচ্ছে, আমরা একটু কাজ করি। সেটা হচ্ছে এপিওডি যে মডেলটা আছে, এপিওডি মডেল আমরা একটা কন্ডিশন চেক করি যে এপিওডি মডেল ইকুয়ালি যদি নাল থাকে। কারণ যখন আমরা প্রথমে কল করি, যতক্ষণ পর্যন্ত না এই মডেলের মধ্যে ডাটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো জিনিসটা নাল থাকতেছে। তো এই জিনিসটা আমরা চেক করবো যে এটা যদি নাল থাকে তাহলে আমরা একটা প্রোগ্রেস ইন্ডিকেটর শো করাবো, জাস্ট লোডার গ্রুপ। আমরা হয় না দেখি না যে অ্যাপের মধ্যে কি হয়, যে যখন কোনো ডাটা আসতেছে বা লোড নিতেছে তখন আমরা লোডার শো করাই। তো ওই জিনিসটাই করবো আমরা। একটা সার্কুলার, একটা সেন্টার উইজেট নিব, সেন্টার উইজেটের মধ্যে একটা চাইল্ড নিব, এখানে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর ইউজ করবো। গুড টু গো। এখন আমি যদি পুরো অ্যাপটা আবার একটু রান করি, এখন ওই যে আমি ইমেজের যে একটা ইরর আসতো ফার্স্ট টাইম, ওই ইররটা আসবে না। এখন এই যে এখন ঘুরতেছে, ডাটা নিতেছে, আসছে। এখন পর্যন্ত ইমেজটা লোড হয়নি, এই জন্য আসতেছে না। এর জন্য অনেকটা উইজেট আছে, ক্যাশ নেটওয়ার্ক ইমেজ আছে, আমরা ওইগুলো চাইলে ইউজ করতে পারি। আচ্ছা, সো এটাই ছিল যে জাস্ট একটু বোঝার জন্য যে এপিআই থেকে কিভাবে ইউজ করতে হয়। আমরা যদি একটা এই কনসেপ্টটা একটু বুঝি, ওয়ার্ল্ডের যত ধরনের এপিআই আছে আমরা সব ধরনের এপিআই এখান থেকে কল করে ইউজ করতে পারবো। দেখেন নাসার আরো অনেক এপিআই আছে। দেখেন সেকেন্ড যদি আমি একটা এপিআই তে যাই, এই একটা নাসার এপিআই আছে, এই এপিআইটা যদি আমি একটু হিট করি তাহলে দেখি কি হয়। এখানে হচ্ছে আমার কোড লাগবে, এপিআই কি লাগবে, এই যে দেখেন কত হিউজ ডাটা আছে। তো এই যত ডাটা আছে এই সব ডাটাগুলোকে নিয়ে আমরা অপটিমাইজ করে, আমি যেই প্রসেসটা দেখাইছি সেম প্রসেস, কোনো কিছু আর এর থেকে ডিফারেন্ট না। জাস্ট এইভাবে আপনি চাইলে হচ্ছে এইভাবে এপিআই কল করে আপনার যেই ডাটাগুলো লাগতেছে নাসার ওপেন এপিআই থেকে ওইগুলো নিয়ে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এখন আমাদের এপিআই দেখানো ডান। ধরেন আমি পুরো অ্যাপটা আমি বিল্ড আপ করে ফেলছি, আমাদের অ্যাপের সব কাজ করা ডান। এখন আমার অ্যাপটা তো শেয়ার করা লাগবে বা অ্যাপটা তো দেখানো লাগবে। এখন দেখানোর প্রসেস হতে পারে দুইটা, একটা হচ্ছে আমরা এপিকেটা বিল্ড করতে পারি আর একটা হচ্ছে ডিপ্লয় করতে পারি। এখন আমরা যদি এটা প্লে স্টোর অ্যাপ স্টোরে ডিপ্লয় করতে যাই, ওখানে তো একটা হিউজ টাইম লেগে যায় ওদের, ওখানে সাবমিশনে দেওয়া লাগে, রিভিউ করা লাগে। সো এটা একটা হিউজ টাইম। তো এই প্যারার মধ্যে না গিয়ে আমরা জাস্ট আর কি নর্মালি কি করতে পারি, এপিকেটা শেয়ার করতে পারি কারোর সাথে। সেই জন্য আমরা একটা কমান্ড লিখবো, জাস্ট কাটার বিল্ড এপিকে। যদি রিলিজ মোডে আমরা এপিকেটা বিল্ড করতে চাই, মাইনাস মাইনাস রিলিজ লিখবো, ডান। ফ্লাটার এপিকে বিল্ড হয়ে যাবে এখান থেকে এই জাস্ট একটা কমান্ডের মাধ্যমে। পরবর্তী দেখি যে এপিকেটা বিল্ড হলে কি হয়, একটু সময় নেবে এপিকেটা বিল্ড হওয়ার জন্য। এর মধ্যে আমরা আরেকটু কাজ করি, সেটা হচ্ছে আমরা যে কোডটা করলাম, এখানে কোডটা আমরা চাচ্ছি যে গিটে শেয়ার করতে। গিটে শেয়ার করতে এই জন্য যেহেতু আমরা অনেক টিম ওয়াইজ গ্রুপে কাজ করব, তো সেজন্য কি হয় যে একই প্রজেক্টে আমাদের মাল্টিপল পার্সনের কাজ করা লাগতে পারে, বা আমার সেম কোডটাই অন্য কাউকে শো করানো লাগতে পারে। তো এই জন্য আমরা জিনিসটাকে গিটে পুশ করে রাখতে পারি, ওইখান থেকে আমরা জাস্ট
সবাইকে শেয়ার করে দিলাম। তো এখানে বিসিএস ফ্লাটারের সাথে বাই ডিফল্ট ওই যে আমি ইনস্টলেশনের সময় দেখাইছিলাম যে ফ্লাটার যখন আপনি ইনস্টল করবেন তখনও বাই ডিফল্ট আপনার কাছ থেকে গিটটা ইনস্টল করিয়ে নেয়। তো আপনি যদি অ্যান্ড্রয়েড স্টোর ইউজ করেন, আপনি এখান থেকে গিটটা অলরেডি বিল্ট ইন পাবেন, আপনি এখান থেকে ডাইরেক্টলি গিটে পুশ করতে পারবেন। আর যদি আপনি চান যে না আমি আসলে এভাবে করবো না, তাহলে গিটহাব ডেস্কটপ আছে, কমান্ড লাইন আছে, ওইগুলো চালাইও আপনি গিটে পুশ করে রাখতে পারেন প্রজেক্টটা। তো আমি শেয়ার ইন গিটহাব দিলাম। আবার একটু যদি দেখাই, এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে যে বিসিএস, বিসিএস থেকে এই যে শেয়ার প্রজেক্ট অন গিটহাব, ডিসক্রিপশন, এখানে ডিসক্রিপশন দিলেও পারেন না দিলেও পারেন। প্রাইভেট, আমি যদি আমার জিনিসটা প্রাইভেট করে রাখতে চাই প্রাইভেট করে রাখবো, আর যদি আমি চাই যে না এই জিনিসটা সকলে দেখুক, জাস্ট আমি পাবলিক করে দিব। পাবলিক করে দিলাম, এখন জাস্ট শেয়ার করব। অ্যাড করতে বলতেছে কমিট গুলোকে, অ্যাড করলাম, স্টেজিং করলাম। এই যে গিটে কিন্তু জিনিসটা পুশ হয়ে গেছে। এখন যদি আমি একটু গিটে যাই দেখি, এই যে আমার পুরো প্রজেক্টটা কিন্তু গিটে চলে আসছে। তো এখান থেকে রিপোজিটরিতে যাই, আমার একটু ওপেন এবিএস এ গেলাম। এখান থেকে জাস্ট কোডটা কপি করবেন, কোড কপি করে আপনি চাইলে যে কারোর কাছে শেয়ার করতে পারবেন। আমি আমার কোডটা শেয়ার করে দিলাম। আচ্ছা, তো আমরা যে এপিকে বিল্ডের যে কমান্ডটা দিয়ে রাখছিলাম, আমার এপিকেটা বিল্ড হয়ে গেছে। এই যে আমার এপিকে 40 এমবির একটা এপিকে হয়েছে। এখানে এমবি অনেক বেশি শো করতেছে, বাট আমরা যখন এটাকে ডিপ্লয় করি তখন এটা 10-11 এমবির মধ্যে চলে আসে। বাট যেহেতু এটা আমরা আপনি এমনিতে ডিবাগ করে বিল্ড করছি, তো সেই জন্য এখানে একটু বেশি আসে এপিকে সাইজটা। এখানে এখন এপিকেটা পাবো কি? আমার এখানে পাথটা বলে দিছে যে তোমার বিল্ডের মধ্যে যাওয়া লাগবে, অ্যাপ আউটপুটস, তারপর হচ্ছে ফ্লাটার এপিকে। তো অ্যাপের মধ্যে যাব, আউটপুটসে যাব, আউটপুটসে যাওয়ার পরে এই যে ফ্লাটার এপিকে, আমি এই জিনিসটা একটু ওপেন করি, এক্সপ্লোরারে ওপেন করি। এই যে ফ্লাটার এপিকে অ্যাপ রিলিজ ডট এপিকে। এখন এই যে এপিকে ফাইলটা আছে, আমি এই এপিকে ফাইলটা চাইলে যে কারোর সাথে শেয়ার করতে পারি। সো আরো অনেক কিছু দেখানোর ইচ্ছে ছিল, বাট যেহেতু সময় খুবই সংক্ষেপ, সো আই হোপ আজকের জন্য এইটুকুই। তো আমরা আসলে যে যে জিনিসগুলো একটু দেখলাম, যদি আমরা একটু রিকাপ করা ট্রাই করি। সো আমরা দেখলাম যে ফ্লাটার কি জানলাম, ফ্লাটার আমরা কেন ইউজ করতে পারি, ফ্লাটারের ডিজাইন প্যাটার্ন সম্বন্ধে আইডিয়া নিলাম, ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে একটু ইন্ট্রোডিউস হলাম, দেন হচ্ছে এপিআই নিয়ে অনেক কথাবার্তা বললাম, এপিআই কি, তারপর ফ্লাটার কিভাবে আমরা ইনস্টল করতে পারি এই জিনিসটা দেখলাম। দেন আমরা একটা হ্যান্ডস অন কোড দেখলাম যে কিভাবে আসলে আর কি এপিআই কল করে আমাদের ফ্লাটারের মধ্যে ডাটাগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। সো আমার পক্ষ থেকে এইটুকুই ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান, সকলের এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে থাকার জন্য। তো ভাই আছেন? থ্যাংক ইউ মহিউদ্দিন ভাইয়া। থ্যাংক ইউ সবাইকে আজকে সেশনটাতে জয়েন করার জন্য। আশা করছি আমরা কালকের দুপুরের মধ্যেই রেকর্ডটা দিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে। আর থ্যাংক ইউ। কোনো কোশ্চেন অ্যান্সার কোনো কিছু আছে কি? কার কি কোনো কোশ্চেন আছে? ওকে ভাইয়া, আমার মনে হয় আর কারো কোনো প্রশ্ন নেই, তাহলে আমরা শেষ করতে পারি ভাইয়া। আসসালামু আলাইকুম। এখানে যে ফ্লাটার শেখালেন, এই এই ক্ষেত্রে কি শুধু ফ্লাটারই মানে ফ্লাটারই ব্যবহার করতে হবে নাকি অন্য কোনো ল্যাঙ্গুয়েজও ব্যবহার করা যাবে? হ্যালো। জি মহিউদ্দিন ভাই। আচ্ছা, আপু এই কোশ্চেনের হ্যালো অ্যান্সারটা হ্যালো, আমরা পরে দিয়ে দিব। জি ভাই এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ ও আচ্ছা, আপু যে কোশ্চেনটা করছেন, এটা আমি হচ্ছে ফ্লাটার দিয়ে দেখালাম আর কি, যে ফ্লাটার থেকে আপনি এইভাবে জিনিসটা করতে পারেন।
বাট আপনার যদি অন্য কোনো প্রেফারেন্স থাকে, যেমন হচ্ছে ফ্লাটারের কিছু নেটিভ প্ল্যাটফর্ম আছে, তো আপনি যদি নেটিভ অ্যান্ড্রয়েডে কোড করতে ডেভেলপ করতে চান ওইটাও করতে পারবেন। আবার রিয়েক্ট নেটিভ আছে, জামারিন আছে, এরকম অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে অ্যাপ বিল্ড করার জন্য। সো আপনি ওই প্ল্যাটফর্মগুলো আপনি চুজ করতে পারেন আপনার কাছে যদি ভালো লাগে। বাট আজকে যে কোডগুলো দেখা যাচ্ছে এই কোডগুলো শুধুমাত্র আপনি ফ্লাটারের জন্য ইউজ করতে পারবেন, বাট কনসেপ্ট সেম অনেকটাই, বাট কোডগুলো শুধু ফ্লাটারে ইউজ করতে পারবেন আজকে যেটা দেখানো হয়েছে। আচ্ছা আই ভাইয়া, হোপ ইউ গট ইউর অ্যান্সার। আচ্ছা প্লাস আচ্ছা, ধন্যবাদ। এখানে ব্যাকএন্ড হিসেবে পাইথন কিভাবে অ্যাড করব? ভাই ফ্লাটারে আর কি ব্যাকএন্ড হিসেবে আপনি পাইথন অ্যাড করতে পারবেন না, বাট পাইথন থেকে আমরা মূলত কি করি, আমরা বিভিন্ন ধরনের মডেল বানাই, রাইট? বড় বড় মডেলগুলো বানাই। সো ওই মডেলগুলোকে হচ্ছে আমরা পাইথনে কি করব, ফার্স্টে ট্রেন করব ডাটাগুলোকে ট্রেন করে মডেল ক্লাসে জেনারেট করব। মডেল বানানোর পরে ওইটাকে হচ্ছে টিএফ লাইট নামে একটা আছে, আপনার প্যাকেজ আছে, বা আরো ফ্লাটার অনেক ধরনের প্যাকেজ আছে। তো ওইগুলো ইউজ করে আপনি টেনসর ফ্লোতে কনভার্ট করে ওই মডেলটা আপনি ফ্লাটারে ইন্ট্রোডিউস করতে পারেন। আমি যদি একটু দেখাই, ওয়েট এ মিনিট, যে টিএফ লাইট, এই যে দেখেন টিএফ লাইট ফ্লাটার। ওকে, সো এই রকমের আরো অনেক ধরনের এসডিকে বানানো আছে ফ্লাটারে অলরেডি বিল্ড। সো এইগুলো ইউজ করে আপনি চাইলে আপনার পাইথন থেকে যে মডেল ক্লাসগুলো বানাবেন ডাটা ট্রেন করে, ওইগুলো আপনি এরকমের একটা জাস্ট টেনসর ফ্লোতে কনভার্ট করবেন, মডেল ক্লাসটা টেনসর ফ্লোতে কনভার্ট করে ওইখান থেকে আপনি কোডগুলোকে নিয়ে ওই মডেলটা জাস্ট আপনি অ্যাপের মধ্যে ইউজ করতে পারবেন খুব ইজিলি। ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, ওকে, এখানে হচ্ছে সিম্পল একটা অ্যাপের জন্য এপিকে সাইজ 40 MB হয়ে গেছে আর কি। তো হ্যাঁ এপিকে হ্যাঁ সাইজ হ্যাঁ। কিভাবে হচ্ছে কমানো যায় বা আচ্ছা, খেয়াল এপিকে সাইজ বলতে কি, আমরা যখন ফ্লাটারে 6 মান্থ এগো আমরা যখন আগে কাজ করতাম তখন একটা ফ্লাটার এপিকে সাইজ হতো 70 MB। সো ওইটা ওরা অপটিমাইজ করতে করতে এখন 40 MB তে নিয়ে আসছে। তো এটা আসলে এখানে ইস্যুর কিছুই নাই, যেহেতু আমরা এটা ডিবাগ মোডে বিল্ড করছি পুরো জিনিসটা। এজন্য আমরা যখন লোকালি অ্যাপটা শেয়ার করতেছি তখন এটা হচ্ছে 40 MB হয়েছে। বাট আপনি যখন এই অ্যাপটাকে আপনি প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে লঞ্চ করবেন তখন এই অ্যাপটা 15 থেকে 16 MBর মধ্যে সাইজটা নেমে আসে। সো 15 থেকে 16 MB আই হোপ অনেক বড় সাইজের না। আর আপনি এটা 40 MB হয়েছে, আপনি যদি আরো বড় কোনো প্রজেক্ট করেন তাও দেখবেন যে 40 থেকে 45 MBর মধ্যেই থাকতেছে, এর উপরে উঠতেছে না আর কি। নর্মালি 40-45 MBর মধ্যেই থাকে, আপনি অনেক বড় প্রজেক্ট করলেও এটার মধ্যেই থাকবে আই হোপ। ভাইয়া? থ্যাংক ইউ। ওকে, এনি কোশ্চেন্স? ভাই আর কোশ্চেন নাই মেবি হয়তো কারো? জি ভাই, আমরা তাহলে শেষ করতে পারি। থ্যাংক ইউ মহিউদ্দিন ভাই, ওকে, যারা জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ওকে, ওয়ালাইকুম আসসালাম।